আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। প্রীতমশীল আদাব। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সুমাইয়া সিংহ, মাহবুব হাসান, গুড ইভিনিং। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান, আমি শুরু করে দিব। আজকে ঐকিক নিয়ম যতটুকু আছে, হয়তো 10টা অঙ্ক আছে, শেষ করে দিব এবং টাইম এন্ড ওয়ার্ক, কাজ এবং সময়ের অঙ্কগুলো শুরু করব। হ্যাঁ, কাজ এবং সময়ের অঙ্কগুলো শুরু করব। আমি আগেই বলেছি আমি একটু আমার ওই মেডিকেল টেস্টের জন্য আমি একটু ঢাকাতে থাকবো। কালকে রাত 11টার পরে চলে যাব। কালকেও ক্লাস নিব। হ্যাঁ, কালকেও আপনাদের ক্লাস নিব, এক্সট্রা ক্লাস, কারণ আমার পরবর্তী দিনে যে ক্লাসটা আছে ওটা আমি নিতে পারবো না, কারণ ওই সময় আমি বাইরে থাকবো। কালকেও ক্লাস নিব, আমি পোস্ট করে দিব গ্রুপে, ঠিক আছে? সমস্যা নেই। শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। জি, আমি ঢাকা থেকে আসার পরে আমি সবকিছু সুন্দর করে গোছগাছ করা হয়ে গেলেই আমি 4-5 তারিখের দিকেই আপনাদের এক্সট্রা ক্লাসগুলো দেওয়া শুরু করে দেবো, ঠিক আছে? আচ্ছা, শুরু করে দিতে যাচ্ছি। শোনা যাচ্ছে? প্লিজ একটু কমেন্ট করে জানালে পরে আমি শুরু করতাম। ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনতে পাচ্ছেন তাহলে? ক্লিয়ার বলছেন? আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে শুরু করছি আমরা। তো আজকে আমি শুরু করব হচ্ছে কোশ্চেন নাম্বার 60 নাম্বার কোশ্চেন থেকে। দেখেন আপনারা এগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে দেখে থাকবেন, আসে। ওকে, বিসিএস পরীক্ষায় একবার আসছে এটা, এই ধরনের প্রশ্ন। দেখেন কি বলছে। বলছে আচ্ছা, এখানে বলছে দেখেন যে একটি বানর 92 ফুট উঁচু, 92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 12 ফুট উপরে ওঠে। আচ্ছা, বানরটি প্রথম মিনিটে 12 ফুট উপরে ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 8 ফুট নেমে যায়। আচ্ছা, বলছে বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে, কত মিনিট সময় লাগবে। এই ধরনের অঙ্ক শর্টকাট আজকে থেকে মূল নিয়ম শর্টকাট একসাথে করে দিব। এটা মূল নিয়ম বাধা রাখবো না যে আবার পরে করাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখেন কি বলছেন। এগুলো অঙ্ক হচ্ছে কেমন, বানর আসতে পারে, তারপর হচ্ছে একজন মানুষের কথা বলতে পারে, একজন পিঁপড়ার কথা, একটা পিঁপড়ার কথা বলতে পারে, যে একটা পিঁপড়া প্রথম 5 মিনিট এতটুকু ওঠে, পরে প্রথম মিনিট এতটুকু ওঠে, তারপরে মিনিট এতটুকু নেমে যায়, এরকম মাথায় উঠতে কত সময় লাগবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন কি বলছে দেখেন। এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে বানর হোক আর মানুষ হোক আর যেই হোক, টার্গেট কি? বাঁশের মাথায় ওঠা, তাই তো? তাহলে বাঁশের মাথায় ওঠা হচ্ছে টার্গেট। তাহলে প্রথম মিনিটে সে 12 ফুট ওঠে। তাহলে প্রথমে কিন্তু সে উঠছে 12 ফুট, ধরেন এটা একটা বাঁশ। আগে একটা অঙ্ক কনসেপ্টটা ভালো করে বোঝেন, শর্টকাট পরে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা বাঁশ, সরি, আচ্ছা, এটা একটা বাঁশ। এখন এই বাঁশে তৈলাক্ত বাঁশ, তার মানে তৈলাক্ত বাঁশ, এই বাঁশ বেয়ে ও উঠতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে এই টোটাল এইটা লেন্থ হচ্ছে 92 ফিট। হ্যাঁ, 92 ফুট এই টোটাল লেন্থ। আচ্ছা, তাহলে এই বাঁশ দিয়ে একটা বানর ওঠে, প্রথম মিনিটে 12 ফুট ওঠে। তারপরে মনে করেন যে খুব ক্লান্ত হয়ে গেছে, 12 ফুট ওঠার পরে ক্লান্ত হয়ে গেছে। এবার মনে করেন যে আস্তে আস্তে মানে বাঁশ ধরে আছে, বাঁশ ধরে থাকলেও কি পিছল বাঁশ, আবার নেমে গেছে 8 ফুট। তাহলে কি ঘটনা ঘটছে? উঠছে নামছে, উঠছে নামছে, এভাবেই কিন্তু সে মাথায় উঠছে। কিন্তু দেখেন বাঁশ, এই বানরের টার্গেট কিন্তু এই বাঁশের মাথায় ওঠা, তাই না? তাহলে বাঁশের মাথায় ওঠা যদি টার্গেট হয়, তাহলে আমরা এই অঙ্কটা করার সময় মাথায় রাখবেন, এই অঙ্কটা করার সময় আমরা এই শেষের অংশটা আগে করবো, আগে সলভ করব। মনোযোগ দিন প্লিজ। আমরা ধরে নিব না, আসলেই তাই, যে এ তো 1 মিনিটে তো 12 ফুট ওঠে, এটা তো শিওর। প্রথম 1 মিনিটে তো 12 ফুট ওঠে। তাহলে আমরা ধরে নিব যে এই লাস্টের 12 ফুট, এই লাস্টের 12 ফুট 1 মিনিটে উঠবে এবং বানরটা বাঁশের মাথা ধরে ফেলবে অবশ্যই, কারণ তার টার্গেট তো মাথায় ওঠা। তাহলে যখন সে উপরে উঠে যখন বাঁশের মাথা এরকম ধরে ফেলবে, আপনি নিজেই চিন্তা করেন, বাঁশের মাথা ধরে ফেললে তার নামবে না।
বাসের মাথা ধরে ফেললে কি আর নামবে না। তার মানে লাস্টের মিনিটে ওই বানর শুধু উঠবে, নামবে না। কেন? কারণ ওর টার্গেট সে ই করে ফেলছে, ফুলফিল করে ফেলছে। কারণ ওর টার্গেট হচ্ছে বাসের মাথায় ওঠা। তাহলে ও লাস্টের মিনিটে কিন্তু এই 12 ফুট উঠে এই বাসের মাথা ধরে ফেলবে, আর নামবে না। তার মানে লাস্টের মিনিটে বানর শুধু উঠছে, নামে নাই। কিন্তু এই যে উপরে যে 12 ফুট এর নিচে যে জায়গাটা আছে, এই জায়গাতে সে উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে করতে করতে এখানে আসছে, এবং লাস্ট মোমেন্টে সে 12 ফুট উঠছে এবং বাসের মাথা ধরে ফেলছে, আর নামে নাই। বোঝা গেছে? এই অঙ্কটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। নাম্বার 1, এই যে প্রথমে 1 মিনিটে 12 ফুট ওঠে, এরকম 1 মিনিটে কিন্তু বলতে পারে 7 ফুট ওঠে, তাহলে আমরা ধরে নিব লাস্টের 7 ফুট। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা দুই ভাগে ভাগ করব। সেটা হচ্ছে শেষ 12 ফুট প্লাস, দুই অংশে ভাগ করে নিতে হবে। শেষ 12 ফুট প্লাস কতটুকু? প্লাস হচ্ছে এই 12 ফুটের নিচে যতটুকু আছে, টোটাল কত? 92। এই টোটালটা 92। এই 92 থেকে যদি 12 বাদ দেই তাহলে এদিকে কতটুকু? 80 ফুট। তাহলে এই 92 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 80 ফুট। তাহলে আমরা দুই ভাবে, প্রথম শেষ 12 ফুটের জন্য একটা হিসাব হবে, এই লাস্ট এই মানে শেষ 12 ফুট বাদে যে এদিকে যে 80 ফুট আছে এটার জন্য আলাদা হিসাব হবে। কেন? কারণ এই শেষ 12 ফুট সে শুধু উঠছে, নামবে না। আর এই 80 ফুট সে উঠছে নামছে উঠছে নামছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, শেষ মিনিটে শেষ 12 ফুট 1 মিনিটে উঠবে শুধু, বানর আর নামবে না। এই কথাটা লিখতে হবে। কি লিখতে হবে? শেষ 12 ফুট 1 মিনিটে বানরটি উপরে উঠে বাঁশের মাথা ধরে ফেলবে, ফলে কি আর নামবে না। পিচ্ছিল তাহলে ও মাথা ধরে ফেলছে, তাহলে তার নামার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে শেষ 12 ফুট 1 মিনিটে, প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে আপনি হলে কি করতেন? আপনি মনে করেন খুব কষ্টে উঠে গেছেন, উঠে যায় খালি যদি বাঁশের মাথাটা ধরতে পারেন তাহলে কি আর নামবেন না, উপরে উঠে চলে যাবেন। ঠিক আছে? তো বানানো তো তাই। আচ্ছা, শেষ 12 ফুট 1 মিনিটে উঠবে এবং বাঁশের মাথা ধরে ফেলবে। বাঁশের মাথা ধরে ফেলবে, ফলে আর নামবে না, তার মানে ওই যে শেষ 12 ফুট উঠলো 1 মিনিটে, তাহলে ওই 1 মিনিটের হিসাবটা কিন্তু আমি আলাদা করে রাখলাম। এইবার নিচে যে 80 ফুট ছিল, এই 80 ফুটের হিসাব করতে হবে। এই 80 ফুটে কিন্তু সে কিছু সময় উঠছে, তারপরে আবার নামছে, উঠছে নামছে, এরকম চলে গেছে। সবাই মনোযোগ দেন। ঘটনা কি? সে কিন্তু 1 মিনিটে 12 ফুট ওঠে, তাহলে শুরু করছে 1 মিনিটে 12 ফুট উঠছে, 1 মিনিটে 12 ফুট উঠছে, তারপরের মিনিটে আবার 8 ফুট নেমে গেছে। তাহলে 12 ফুট উঠছে, 8 ফুট নেমে গেছে, তাহলে রেজাল্টেন্ট কয় ফুট উঠলো? 12 ফুট উঠছে, 8 ফুট নেমে গেছে, তাহলে 12 ফুট থেকে ওই নেমে যাওয়া 8 ফুট বাদ দেন, কয় ফুট? 4 ফুট। তার মানে প্রথম মিনিটে সে 1 মিনিটে 12 ফুট উঠলো আর 1 মিনিটে 12 ফুট নামলো, তাহলে এখানে কয় মিনিটের হিসাব হলো? 2 মিনিটের হিসাব। 1 মিনিট উঠা 1 মিনিট নামা, তার মানে 2 মিনিটে সে 4 ফুট করে উঠতেছে। কেন? কারণ 1 মিনিটে 12 ফুট উঠে গেছে, তারপরে মিনিটে আবার 8 ফুট নেমে গেছে, তার মানে রেজাল্টেন্ট এই 2 মিনিটে, প্রতি 2 মিনিটে সে 4 ফুট করে ওঠে। এইটুকু বুঝছেন কিনা? ঠিক আছে? তার মানে প্রতি 2 মিনিটে বানরটি ওঠে কয় ফুট? 4 ফুট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে প্রতি 2 মিনিটে বানরটি উপরে ওঠে, বানরটি উপরে উঠে ইজ ইকুয়াল টু 12 মাইনাস 8 ইজ ইকুয়াল টু কয় ফুট? 4 ফুট। আচ্ছা, এই যে প্রতি 2 মিনিটে, এই যে দেখেন প্রতি 2 মিনিটে 4 ফুট করে বানর উঠছে, এভাবে সে 80 ফুট উঠছে। এই 80 ফুটের হিসাবটা আমরা এইভাবে করব। ক্লিয়ার সেটা? আচ্ছা, তাহলে আমি কি লিখবো এখন? আচ্ছা, এই যে মুছে দিচ্ছি একটু, হ্যাঁ, অঙ্ক করবো এখন। তাহলে প্রতি 2 মিনিট, একটু কিন্তু লিখে রাখতে হবে, প্রতি 2 মিনিটে বানরটা ওঠে কয় ফুট? আর 4 ফুট। এই যে প্রতি 2 মিনিটে 4 ফুট করে উঠছে, এই প্রতি 2 মিনিটে 4 ফুট করে ওঠে, এরকম কতটুকু উঠবে? এই 80 ফুট কিন্তু এইভাবে উঠবে নামবে। আচ্ছা, তাহলে আমি এখন দেখবো যে 80 ফুট উঠতে বানরের কত সময় লাগে। তাহলে আমি বলতে পারি 2 মিনিটে ওঠে ইজ ইকুয়াল টু 4 ফুট। বা আমার তো সময় বের করতে হবে, আমার কিন্তু সময় বের করতে হবে, তাহলে সময়টা আমরা কোথায় রাখবো? ডানে রাখবো। তাহলে কি লিখবো? 4 ফুট ওঠে ইজ ইকুয়াল টু 2 মিনিটে।
অতএব 1 ফুট ওঠে ইজ ইকুয়াল টু 2/4 মিনিটে। অতএব এরকম 80 ফুট উঠছে কয় মিনিটে? অতএব 80 ফুট ওঠে ইজ ইকুয়াল টু 2 * 80 ডিভাইডেড বাই 4। 4 দিয়ে 80 কে কাটা যায়, 4 20 80, 20 দুগুণ কত? 40 মিনিটে। তার মানে ওই বানরটা এই 80 ফুট উঠছে কয় মিনিটে? 40 মিনিটে। এই 80 ফুট উঠছে 40 মিনিটে, কিন্তু এই 80 পরে যে 12 ফুট ছিল, এই 12 ফুট 1 মিনিটে উঠে গেছে, আর নামে নাই। তার মানে টোটাল সময় হলো এই 80 ফুটে 40 মিনিট, আর ওই লাস্টের 12 ফুটে 1 মিনিট। ওখানে কিন্তু 2 মিনিট না। কেন? কারণ ওখানে তো শুধু উঠছে 1 মিনিটে, নামে তো নাই। তাকে আচ্ছা, তাহলে কি হলো? অতএব বাঁশের মাথায় উঠতে বানরটির মোট সময় লাগবে। অতএব বাঁশের মাথায় উঠতে বানরটির মোট সময় লাগবে ইজ ইকুয়াল টু 40 প্লাস 1 ইজ ইকুয়াল টু 41 মিনিট। আশা করি বুঝতে পারছেন সবাই। এবার আমাকে একটু কমেন্ট করে জানান তো অঙ্কের বেসিকটা বুঝলেন কিনা, প্লিজ একটু কমেন্ট করে জানান। আমি এখন একটা শর্টকাট দিব, যে শর্টকাট দিয়ে আপনার কিছুই বোঝা লাগবে না, খালি মান বসাবেন, উত্তর চলে আসবে। অনেকেই যেটা চায়, ঠিক আছে, যদিও এটা উচিত না। হ্যাঁ, অঙ্কের বেসিক না বুঝে। আচ্ছা, তারপর আপনারা একটু প্লিজ একটু বেসিক ক্লিয়ার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অঙ্কটা বুঝতে পারছেন কিনা প্লিজ একটু ক্লিয়ার কিনা বলবেন, কমেন্ট করবেন। তারপর আমি চলে যাব হচ্ছে শর্টকাটে। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ক্লিয়ার বলছেন? আচ্ছা, এবার দেখেন, মুছে দিব আমি এটা। আচ্ছা, এবার শর্টকাট। আচ্ছা, এবার শর্টকাট দেখেন, আমরা কি বের করছি? আমরা বের করছি যে বাঁশের মাথায় উঠতে কত সময় লাগছে, সেই টাইমটা বের করছি, তাই তো? আচ্ছা, এক কেন বুঝলেন না? আপনি পরে ক্লাস জয়েন করছেন কিনা? পরে ক্লাসে জয়েন করছেন না? আচ্ছা, ক্লাস শুরু থেকে দেখবেন। আর আবার বলছি, ভিডিও যেহেতু সেভ থাকে, যারা লাইভে বুঝতে সমস্যা হয় মাইন্ড করেন না, এটা আপনার ভালোর জন্য। যাদের লাইভে বুঝতে সমস্যা হয়, তারা অবশ্যই মানে রেকর্ড ক্লাস করবেন। মূল্যায়ন কোথায় লাগবে? এগুলো অঙ্ক রিটেন পরীক্ষাতে, অন্যান্য চাকরির পরীক্ষাতে আসে, সেজন্য, তাছাড়া কিছু না। আচ্ছা, এবার দেখেন যে শর্টকাটের বিষয়টা হচ্ছে, আমরা বের করছি যে বাঁশের মাথায় উঠতে কত সময় লাগছে, তাই না? বাঁশের মাথায় উঠতে কত সময় লাগছে, তাহলে সেই সময়টাকে আমরা টি বলছি, টাইম, টিতে টাইম। হ্যাঁ, তাহলে এটা হলো 2 * L - R ডিভাইডেড বাই R - F প্লাস 1। এই হলো শর্টকাট। টি টাইম মানে প্রয়োজনীয় সময়, টাইম টি ইজ ইকুয়াল টু 2 * L - R ডিভাইডেড বাই R - F প্লাস 1। আচ্ছা, এই যে প্লাস 1 কেন জানেন? এই প্লাস 1 হচ্ছে ওই যে লাস্টের 1 মিনিট যোগ করা হয়েছে সেই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এল, এই এল বড় হাতে না দিয়ে ছোট হাতে দিই। এই এল হচ্ছে লেন্থ, মানে এল হচ্ছে বাঁশের মোট দৈর্ঘ্য, বাঁশের মোট দৈর্ঘ্য। হ্যাঁ, আর আর হচ্ছে রাইজ, রাইজ যেটাকে আমরা বলছি ওঠা। আর এফ হচ্ছে ফল, নামা। এফ কি? ফল, নামা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে আর হচ্ছে রাইজ, ওই যে বলে না যে প্রথম মিনিটে 12 ফুট উঠলো, ওই 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 12 ফুট হলো এই আর এর মান, মানে রাইজের মান, ঠিক আছে? আচ্ছা, তারপরের মিনিটে, দ্বিতীয় মিনিটে আবার 8 ফুট নেমে গেল, ওই নেমে যাওয়াটাকে আমরা বলছি ফল। মানে এই যে এই অঙ্কে আর এর মান হচ্ছে রাইজ, মানে কতটুকু উঠছে? 12 ফুট, তাহলে আর এর মান 12। এই এফ এর মান ফল, মানে কতটুকু নেমে গেছে দ্বিতীয় মিনিটে? এটা 8। আর এই এল হলো বাঁশের টোটাল দৈর্ঘ্য, কত? 92 ফুট। 92 ফুট, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা মান বসাই দিতে পারি। এখানে যদি মান বসাই দিই, তাহলে 2 * এল এর মান কত? এল এর মান হচ্ছে কিন্তু 92 মাইনাস আর মানে রাইজ, ওই যে 1 মিনিটে উঠছে কত? 12 ফুট। আচ্ছা, নিচে হচ্ছে আর মানে 12, আর এফ হচ্ছে ফল, মানে হচ্ছে কত ফুট? 8 ফুট।
এই যে +1 দিতে ভুলে না কিন্তু। আচ্ছা, তাহলে 2 ইনটু এই 92 থেকে 12 গেলে 80, নিচে হচ্ছে 12 থেকে 8 গেলে 4, এই সাথে +1, 4 20 80, 20 দ্বিগুণ কত 40 +1 কত 41, তার মানে উত্তর হচ্ছে 41 মিনিট। আশা করি বুঝতে পারছেন, এই হলো শর্টকাট, এখানে না বুঝলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরবর্তী প্রশ্ন হলো 61 নাম্বার। আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা, 61 নাম্বারে কি বলছে? 61 নাম্বারে বলছে, আচ্ছা 61 নাম্বারে বলছে দেখেন, একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠছে, বানরটি 1 মিনিটে 4 ফুট ওঠে কিন্তু পরের মিনিটে 3 ফুট নেমে যায়। তাহলে 1 মিনিটে 4 ফুট ওঠে। আচ্ছা, 1 মিনিটে কই যাব? 1 মিনিটে 4 ফুট ওঠে কিন্তু পরের মিনিটে 3 ফুট নেমে যায়। ওকে ফাইন, সমস্যা নেই। আচ্ছা, বাঁশটি 20 গজ লম্বা হলে, 20 গজ লম্বা হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে? আচ্ছা দেখেন, তাহলে টাইম t মূল নিয়ম একটা করে দিছি, এটা বাসায় করবেন এখন। তাহলে 2 ইনটু l মাইনাস r ডিভাইডেড বাই r মাইনাস f প্লাস 1। l কি? বাঁশের মোট দৈর্ঘ্য, r হচ্ছে রাইজ, রাইজ মানে কয় ফুট ওঠে, ঠিক আছে? আচ্ছা, রাইজ মানে কয় ফুট ওঠে, কয় ফুট ওঠে দেখেন, 1 মিনিটে 4 ফুট ওঠে, তার মানে r হচ্ছে 4 ফুট, ঠিক আছে? f ফুট। আচ্ছা, আর কয় ফুট নেমে যায় পরের মিনিটে? 3 ফুট, তার মানে f হচ্ছে 3 ফুট। আচ্ছা, এবার তাকান, তাহলে এই রাইজ এবং ফল এটা দিয়ে আছে ফুটে, কিন্তু টোটাল দৈর্ঘ্য l দিয়ে আছে গজে, 20 গজ। এই গজকে তাহলে ফুটে কনভার্ট করতে হবে, কেন? যেহেতু এগুলো ফুটে আছে, না হলে তো হবে না। 1 গজ সমান 3 ফুট, 1 গজ ইজ ইকুয়াল টু 3 ফুট। তাহলে বাঁশের দৈর্ঘ্য যেহেতু টোটাল হচ্ছে 20 গজ, তাহলে 1 গজে যদি 3 ফুট হয়, তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে এই 20 কে 3 দিয়ে গুণ করলে 60 ফুট। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 60 ফুট, ফুটে কনভার্ট করে নিতে হবে। তাহলে 2 ইনটু এটা হলো 60 মাইনাস এই r কিন্তু ভাই 4 ফুট, আর r হচ্ছে 4, f হচ্ছে 3 প্লাস 1। আচ্ছা, তাহলে 2 ইনটু 60 থেকে 4 গেলে কত? 56, 56। আর নিচে হচ্ছে 4 থেকে 3 গেলে 1 প্লাস 1, 1 দিয়ে ভাগ করলে যা তাই, তাহলে 56 দ্বিগুণ কত? 112। তাহলে 112 সাথে 1 যোগ, তার মানে কত? 113 মিনিট। তাহলে উত্তর হচ্ছে 130 মিনিট, 130 মিনিট। 112 কেন? এক যোগ দিতে ভুলে গেছেন, দেখছেন? 1 যোগ দিতে কেবল করে দিলাম আর এখনই ভুলে গেছেন। ওকে, আশা করি বুঝছেন। তাহলে দেখেন, এখানে কিন্তু রাইস ফল ফুটে দেওয়া ছিল, হ্যাঁ, আর টোটাল দৈর্ঘ্য দেওয়া ছিল গজে। এইজন্য গজকে আমরা কিসে করছি? কনভার্ট করছি, ফুটে কনভার্ট করছি। কেন? কারণ যেহেতু এগুলো ফুটে আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, একই এককে নিয়ে আসতে হবে, মুছে দিচ্ছি। ওকে, এটা গেল। তাহলে বানর এবং তৈলাক্ত বাঁশ, এটা পিঁপড়ার ক্ষেত্রে আসতে পারে, দেখবেন বইয়ে বিভিন্ন ধরনের অঙ্ক বিভিন্ন জায়গাতে আসতে দেওয়া আছে। এখন আমরা চলে যাচ্ছি নতুন অঙ্কে। আচ্ছা, নতুন অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 62 নাম্বার প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। আচ্ছা দেখেন কি বলছে, 62 নাম্বার প্রশ্নে বলছে 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হলে গাছটির উচ্চতা কত? এই অঙ্ক করার জন্য আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা আগে মূল নিয়ম করে দিচ্ছি। মূল নিয়ম মানে ওটাও মূল নিয়ম, সমস্যা নেই। তাহলে একটা নির্দিষ্ট একটা জায়গাতে, কোন একটা জায়গায় আপনি দাঁড়ায় আছেন, ছায়াটা তৈরি হয় কিসের জন্য? সূর্যের আলো যে পাশ থেকে আসে তার বিপরীত পাশে ছায়া পড়ে, তাই তো? তাহলে যে জিনিস যত লম্বা হবে তার ছায়াটা তত বড় হবে, তাই কিনা? তাহলে বড় জিনিসের বড় ছায়া, ছোট জিনিসের ছোট ছায়া। এই ছায়ার সাথে বস্তুর প্রকৃত দৈর্ঘ্যের অনুপাত সবসময় সেম থাকবে। একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট স্থানে কোন একটা বস্তুর, ঠিক আছে, কোন একটা বস্তুর প্রকৃত দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য, কোন একটা বস্তু না, যে কোনো বস্তুর প্রকৃত দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাতটা সবসময় ফিক্সড। তার মানে হচ্ছে কেন অনুপাতটা ফিক্সড? কারণ বস্তু বড় হলে ছায়া বড় হবে, বস্তু ছোট হলে ছায়া ছোট হবে, অনুপাতটা সবসময় একই থাকবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এখন কি বলছি, তার মানে আমাকে বের করতে বলছে কি গাছটির উচ্চতা কত, প্রকৃত উচ্চতা চাইছে। তার মানে একটা বস্তুর ছায়া হচ্ছে 6 ফুট দীর্ঘ একটা বস্তু, তার বাঁশের ছায়া হচ্ছে 4 ফুট। বস্তুর দৈর্ঘ্য, বস্তু মানে বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট, তার ছায়াটা পড়ছে কতটুকু? 4 ফুট। তাহলে বলছে যে কোন একটা গাছ, ওই একই সময়ে কোন একটা গাছের দৈর্ঘ্য যদি 64 ফুট হয়, তাহলে না, গাছের ছায়ার দৈর্ঘ্য যদি 64 ফুট হয়, এটা ছায়া, হ্যাঁ, এটাও কিন্তু ছায়া, তাহলে এর প্রকৃত উচ্চতা কত?
তাহলে এটা ওই নিয়মের মাধ্যমে করলে তাহলে আমাদের কি বের করতে বলছে প্রকৃত উচ্চতা। তার মানে যে বাসটার দৈর্ঘ্য যে বাসটার ছায়ার দৈর্ঘ্য 4 ফুট তার প্রকৃত উচ্চতা হলো 6 ফুট। তাহলে যার ছায়ার দৈর্ঘ্য 64 ফুট তার প্রকৃত উচ্চতা কত বোঝা গেছে সেটা। তাহলে আমরা কি বলবো প্রকৃত উচ্চতা 4 ফুট হলে আচ্ছা নির্ণয় করতে বলছে কি প্রকৃত উচ্চতা। তাহলে প্রকৃত উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে সেটা ডানে রাখতে হবে। তাহলে আমরা কি বলবো ছায়ার দৈর্ঘ্য এই যে 4 ফুট হলে প্রকৃত উচ্চতা কয় ফুট 6 ফুট। তার মানে যার ছায়ার দৈর্ঘ্য 4 ফুট তার প্রকৃত উচ্চতা হচ্ছে 6 ফুট। অতএব ছায়ার দৈর্ঘ্য 1 ফুট হলে প্রকৃত উচ্চতা 6/4 ফুট। আচ্ছা অতএব ছায়ার দৈর্ঘ্য যদি 64 ফুট হয় তাহলে তার প্রকৃত উচ্চতা কত। ছায়ার দৈর্ঘ্য 64 ফিট হলে 6 × 64 / 4 4 দিয়ে কাটা যায় হচ্ছে কত 4 16 তে 64 6 16 তে কত 96 ফুট। তার মানে যে গাছটার ছায়ার দৈর্ঘ্য 64 ফুট তার প্রকৃত উচ্চতা হচ্ছে 96 ফুট 96 ফুট। ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সবাই। জি 96 ফুট। তাহলে কনসেপ্টটা হচ্ছে আচ্ছা তাহলে কনসেপ্টটা কি কনসেপ্ট হচ্ছে যে এই ছায়ার সাথে প্রকৃত উচ্চতার যে রিলেশন সেটা ওই দিক নিয়ে আমরা সলভ করছি। আসলে বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ছায়া এবং বস্তুর প্রকৃত দৈর্ঘ্যের অনুপাত সেম যে কোনো বস্তু। আচ্ছা তাহলে আমরা কি বলবো প্রথম ক্ষেত্রে দেখেন প্রথম ক্ষেত্রে প্রকৃত উচ্চতা এই যে প্রকৃত উচ্চতা ডিভাইডেড বাই ছায়া। হ্যাঁ ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা ছায়ার দৈর্ঘ্য এই যে কোন বস্তুর প্রকৃত উচ্চতা ছায়ার দৈর্ঘ্যের অনুপাত যা হবে অন্য আরেকটা বস্তুর প্রকৃত উচ্চতা এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত তাই হবে। এটাই হলো শর্টকাট। ঠিক আছে আচ্ছা তাহলে এখানেও প্রকৃত উচ্চতা ডিভাইডেড বাই ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা তাহলে প্রকৃত উচ্চতা বাঁশের ক্ষেত্রে প্রকৃত উচ্চতা কত 6 আর এই বাঁশের ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য কত 4 ইজ ইকুয়াল টু এই প্রকৃত উচ্চতা কার মানে যারটা বের করতে বলছে তার প্রকৃত উচ্চতা কত বের করতে বলছে তাহলে এটা x আর এটা ছায়ার দৈর্ঘ্য কত 64 এখানে রাখলাম। এই 4 দিয়ে 64 কে কাটা যায় 4 16 তে 64 এই পাশে আর গুণ করলে যে 6 × 16 6 × 16 ইজ ইকুয়াল টু x তার মানে প্রকৃত উচ্চতা x ইকুয়াল টু 6 16 তে 96। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে যদি দ্রুত করতে চান তাহলে কি করবেন ওই ঠিক নিয়মে লিখে করতে পারেন। হ্যাঁ আর যদি দ্রুত একদম দেখেই করতে চান তাহলে আপনি যদি জানেনই মনে তো আছেই যে প্রকৃত উচ্চতা ডিভাইডেড বাই ছায়া ইজ ইকুয়াল টু প্রকৃত উচ্চতা ডিভাইডেড বাই ছায়া। তাহলে কি করবেন আপনারা এই প্রকৃত উচ্চতা লেখার দরকার নেই। আচ্ছা প্রকৃত উচ্চতা কত 6 বাঁশের বাঁশের প্রকৃত উচ্চতা বাঁশের ছায়া মানে প্রকৃত বাঁশের প্রকৃত উচ্চতা বাঁশের ছায়ার অনুপাত ইজ ইকুয়াল টু ওই বস্তুর প্রকৃত উচ্চতা ওই বস্তুর ছায়ার অনুপাত। তাহলে ওই বস্তুর প্রকৃত উচ্চতা বের করতে হবে x আর ওই বস্তুর ছায়া হচ্ছে 64। বাস এবার কাটাকাটি তো হয়ে গেল এই এক লাইনে অঙ্ক সলভ। ঠিক আছে আচ্ছা এবার দেখেন পরেরটা। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 62 করে 63 নাম্বার প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। দেখেন আগে আমরা অঙ্কটা করি। বলছে পানি ভর্তি দেখেন একটু পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি ওজন না এটা হবে ভর। হ্যাঁ তারপর বইয়ে ওজন দেওয়া আছে আমি ওজনই দিছি আসলে অ্যাকচুয়ালি হবে ভর। আচ্ছা আচ্ছা পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। আচ্ছা বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি। খালি বালতির ওজন কত মানে শুধু বালতির ওজন কত। আচ্ছা পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। আচ্ছা বলেন তো এই যে পানি ভর্তি একটি বালতির ওজন এর ভেতরে কি আছে এর ভেতরে কিন্তু পানি আছে। পানি ভরে পানি সহ একটি বালতিকে ওজন করছেন তাহলে আপনি কি শুধু পানির ভর মাপলেন না সাথে কিন্তু আপনার বালতির ভরটা কাউন্ট হয়ে গেছে। তার মানে পানি ভর্তি একটি বালতির এই জিনিসটা মাপা হয়েছে মানে ওর সাথে পানির ভর তো পাইছি সাথে পানি মানে বালতিতে যতটুকু পানি আছে সেটার ভর তো পাইছি সাথে আমার কিন্তু ওই পানির সাথে বালতির ভরও যোগ হয়ে গেছে তাই না। আচ্ছা তার মানে আর ওই যে অর্ধেক পানি ভর্তি একটি বালতির ওজন দেওয়া আছে 7 কেজি। তার মানে 7 কেজি মানে কি ওর ভেতরে পুরো পানি নাই অর্ধেক পানি আছে ওর সাথেও কিন্তু বালতির ওজন মাপা হয়ে গেছে তাই না। আচ্ছা তাহলে আমি কি বলতে পারি প্রথমে যে কথাটা লেখা আছে সেটা মানে কি সেটা হচ্ছে
বালতি প্লাস সম্পূর্ণ, দেখেন সম্পূর্ণ পানির ওজন ইজ ইকুয়াল টু 12 কেজি। এটা আমি বলতে পারি অবশ্যই। কেন বলতে পারি? কারণ সম্পূর্ণ বালতির মধ্যে পানি আছে এবং বালতি আছে, সেইটা মিলে যদি 12 কেজি হয়, তার মানে ওইটার ভিতর বালতি তো আছেই আর সম্পূর্ণ পানি, এই দুইটা মিলে কিন্তু 12 কেজি। আচ্ছা, এখন কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে যেটা মাপছে সেটা হচ্ছে অর্ধেক পানি ভরা, মানে বালতিতে পানি আছে অর্ধেক, তাহলে কি বালতিও অর্ধেক আছে? না, বালতি কিন্তু এক্ষেত্রে পুরোটাই আছে। তবে দ্বিতীয় ক্ষেত্রে যখন মাপছেন তখনও কিন্তু পুরো বালতিটা সহ মাপছেন, তাই না? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বালতিও আছে কিন্তু পানি কিন্তু অর্ধেক নাই, অর্ধেক পানি আছে। বালতি প্লাস অর্ধেক পানির ওজন, এটা হলো 7 কেজি। ঠিক আছে, তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এবার আমি এটা কি করব? বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ করব, এই যে বিয়োগ করে দেখেন, বিয়োগ করে তাহলে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে এই বালতি আর বালতি বিয়োগ হয়ে কেটে যাবে, থাকবে না। তাহলে এটা সম্পূর্ণ পানি মাইনাস অর্ধেক পানি। আচ্ছা বলেন তো, সম্পূর্ণ পানি থেকে যদি অর্ধেক পানি বিয়োগ হয়ে যায় তাহলে আর কতটুকু থাকে? অর্ধেক পানি থাকে। তার মানে এইখান থেকে এটা বিয়োগ করলে অর্ধেক পানির ওজন। লজিক্যালি বোঝাচ্ছি, একদমই ক্লিয়ার করে দিব, আমি বোঝেন। তাহলে অর্ধেক পানির ওজন এই 12 থেকে 7 কেজি বিয়োগ হলে কয় কেজি? 5 কেজি। তার মানে এই যে এখানে কিন্তু বালতি নাই, এখানে কিন্তু শুধু অর্ধেক পানি, মানে অর্ধেক বালতির অর্ধেকে যে পানি আছে সেই অর্ধেক পানির ওজন 5 কেজি। তাহলে অর্ধেক পানির ওজন 5 কেজি, তাহলে সম্পূর্ণ পানির ওজন কত? মানে বালতিতে যখন অর্ধেক পানি থাকে তখন তার ভর হয় 5 কেজি, তাহলে পুরো বালতির পানির ওজন কত? তাহলে অতএব সম্পূর্ণ পানির ওজন, তাহলে অর্ধেক পানির ওজন যদি 5 কেজি হয় তাহলে পুরোটার কি হবে? দ্বিগুণ হবে, 5 গুণ 2 10 কেজি। তার মানে সম্পূর্ণ পানি, মানে শুধু পানি যখন থাকে তখন তার ওজন 10 কেজি। তাহলে এবার তাকান, এই 12 কেজি মানে কি? এই 12 কেজি কিন্তু বালতি সহ সম্পূর্ণ পানি, আর এটা কিন্তু শুধু সম্পূর্ণ পানি। তাহলে এই বালতি সহ সম্পূর্ণ পানি থেকে এই সম্পূর্ণ পানি 10 কেজি বাদ দিলেই তো ওই যে 2 কেজি আসতেছে এক্সট্রা, ওই এক্সট্রা 2 কেজি কিসের ওজন? বালতির ওজন। ঠিক আছে সেটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, অনেকভাবেই করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা একদম মানে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে ঘটনাটা কি ঘটছে। মুছে দিচ্ছি আমি এটা। হ্যাঁ, আচ্ছা দেখেন, অঙ্কগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে, ধরেন এটা একটা বালতি, আচ্ছা এই যে একটা বালতি, এই বালতির সম্পূর্ণটাই পানি আছে, এই পুরোটাই পানি আছে। হ্যাঁ, এই বালতি ভরা পানি। তাহলে এই টোটাল পানি হচ্ছে কয় কেজি? এই টোটাল পানি হচ্ছে, মানে এটা হলো 12 কেজি, টোটালটা 12 কেজি, পানি না, মানে এটা সহ, বালতি সহ 12 কেজি। এখন এই বালতি থেকে, এটা হলো ফুল বালতি, ফুল পানি ভরা। হ্যাঁ, এখন কি করছে দেখেন, আচ্ছা এখন কি করছে, এই বালতির অর্ধেক পানি ফেলে দিছে। তার মানে বলছে দেখেন, অর্ধেক পানি ভরা, দেখেন অর্ধেক বালতির যখন পানি আছে তখন, একটু তাকান, তখন কিন্তু এটা হলো 7 কেজি, 7 কেজি। তার মানে এই শুধু পানি না, এই পুরোটা 7 কেজি, আর এখানে পুরোটা 12 কেজি। আচ্ছা এবার তাকান তো, এখানে পানি আছে কত? অর্ধেক। তাহলে এখানে কি হয়েছে? এই উপরে কিন্তু এখানে পানি ছিল, এখান থেকে পানি ফেলে দেওয়া হয়েছে না? তাহলে বলেন তো, কি বলছে যে এখানে অর্ধেক পানি আছে, তার মানে এই জায়গাতে আরো অর্ধেক পানি ছিল, এই জায়গা থেকে আরো অর্ধেক পানি ছিল। এবার তাকান তো, এটা যদি 12 কেজি হয় আর এই টোটালটা যদি 7 কেজি হয়, তাহলে এখান থেকে এখানে যেতে ওজন কতটুকু কমে গেছে? 5 কেজি কমে গেছে। তাহলে ওই যে 5 কেজি কমে গেছে, এই কমে যাওয়া 5 কেজি কিন্তু শুধু পানি পড়ে গেছে, তার মানে অর্ধেক পানি পড়ে গেছে যার পরিমাণ ছিল 5 কেজি। তাহলে এই অর্ধেক এখানে যদি যেটুকু যে পানি ছিল সেটা 5 কেজি, তাহলে এটা যেহেতু অর্ধেক, তাহলে নিচে যে অর্ধেক আছে এখানেও 5 কেজি পানি আছে। বোঝাই যাচ্ছে এখানে 5 কেজি আর এই যে নিচে 5 কেজি, তার মানে পানি ছিল মোট 10 কেজি। তাহলে 12 কেজি হওয়ার কারণ কি? 12 কেজি হওয়ার কারণ, পানি যদি 10 কেজি হয় তাহলে 12 কেজি হচ্ছে কিসের জন্য? ওই বালতির ওজনের জন্য। তার মানে এক্সট্রা 2 কেজি হচ্ছে বালতির ওজন। আশা করি বুঝতে পারছেন, এটা ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, মুছে দিচ্ছি, ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, পরীক্ষা আসছে কিন্তু অনেকবার। আর এবার পরবর্তী প্রশ্ন দেখেন। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, বলছে একটি তেল পূর্ণ পাত্রের ওজন 30 কেজি, অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি হলে পাত্রটির ওজন কত? আপনারা এটা নিজেরাই পারবেন আশা করছি, এটা নিজেরা করবেন। এটার উত্তর আমি বলে দিচ্ছি, এটার উত্তর হচ্ছে 10 কেজি। এটার অ্যান্সার 10 কেজি। হ্যাঁ, 10 কেজি।
আচ্ছা, এটা অ্যান্সার 10 কেজি। আমি জাস্ট এই চিত্রটা আগে একটু বুঝাই দিচ্ছি। এই যে এটা হলো তেলের ড্রাম। হ্যাঁ, এই তেলের ড্রামে এই পুরো তেল সহ, এই ড্রাম সহ বা বালতি সহ এটা হলো 30 কেজি। এবার কি করছি, এখান থেকে অর্ধেক তেল ফেলে দিছি, অর্ধেক তেল ফেলে দিয়ে বালতিটা এরকম হয়েছে বা ড্রামটা এরকম হয়েছে। এই যে এই নিচের অর্ধেকে তেল আছে। এইটা কত কেজি? এটা হলো 20 কেজি। আচ্ছা, তাহলে দেখেন তো 30 কেজি ছিল বালতি সহ, আর এখানে 30 কেজি 20 কেজি হলো বালতি সহ, যেখানে অর্ধেক ফেলে দিছি। তাহলে আমাকে বলেন তো, এই যে অর্ধেক ফেলে দিছি, তার মানে 30 কেজি থেকে 20 কেজি হয়ে গেছে, তাহলে এখান থেকে কতটুকু ফেলে দিছি? 10 কেজি ফেলে দিছি। তার মানে এই জায়গাতে 10 কেজি ছিল, যে 10 কেজি ফেলে দিছি। তাহলে এটা যদি অর্ধেক হয় তাহলে নিচে অর্ধেক, তাহলে এইটুকু যদি 10 কেজি হয় তাহলে এখানেও 10 কেজি ছিল, কারণ অর্ধেক মানে বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তার মানে তেল ছিল 10 10 20 কেজি, তাহলে এই জিনিসটা 30 কেজি কেমনে? কারণ এক্সট্রা 10 কেজি হচ্ছে বালতির ওজন, তাহলে উত্তর হচ্ছে 10 কেজি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে চলে যাব, মুছে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে আসছে কি, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? আচ্ছা, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনাকে নির্ণয় করতে বলছে কিসের মূল্য? 3টা ভেড়ার মূল্য। মাথায় রাখবেন, 3টা ভেড়ার মূল্য, 3টি ভেড়া, এইটার মূল্য আপনাকে বের করতে হবে। আচ্ছা, তো এটা রেখে দিচ্ছি। 15টি গরুর মূল্য, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000, তাহলে আপনাকে দেওয়া আছে কিসের মূল্য? 2টা গরুর মূল্য দেওয়া আছে, 2টা গরুর মূল্য দেওয়া আছে। তাহলে আমাদের কাজ হলো, এই যে 2টা গরুর মূল্য যে 3000 টাকা, এই 3000 টাকায় কয়টা ভেড়া পাওয়া যাবে সেটা বের করা। কেন? 2টা গরুর মূল্য দেওয়া আছে, আর গরুর মূল্যের সাথে কম্পেয়ার করা আছে কার? ভেড়ার মূল্যের, তাই না? তাহলে দেখেন একটা জিনিস, আমাকে বলছে 5টি গরুর মূল্য 15টি ভেড়ার মূল্যের সমান। তাই কি আমরা বলতে পারি না যে 5টি গরু ইজ ইকুয়াল টু 15টি ভেড়া? এইভাবে না বলে আপনাকে কিন্তু বলতে হবে যে 5টি গরুর মূল্য ইজ ইকুয়াল টু 15টি ভেড়ার মূল্য। হ্যাঁ, 15টি ভেড়া আমি এইভাবে লিখছি। আচ্ছা, অতএব একটি গরু ইজ ইকুয়াল টু 15/5টি ভেড়া। অতএব 2টি গরু ইজ ইকুয়াল টু কত? অতএব 2টি গরু ইজ ইকুয়াল টু 15 ইনটু 2 ডিভাইডেড বাই 5। আচ্ছা, তাহলে 3 দুগুণে 6টি ভেড়া। তার মানে হলো 2টি গরুর মূল্য 6টি ভেড়ার মূল্যের সমান। ব্যাস, অতএব 2টি গরুর মূল্য, 2টি গরুর মূল্য 6টি ভেড়ার মূল্যের সমান। আচ্ছা, তাহলে 2টি গরুর মূল্য 6টি ভেড়ার মূল্যের সমান। আচ্ছা, এখন প্রশ্ন, অনেকে আমাকে বলে যে ভাই বের করতে বলো 3টি ভেড়ার মূল্য, আপনি কেন টাইনে কিনে 6টা ভেড়ার মূল্য নিয়ে আসলেন? কারণ ভাই, আমার তো 3টা ভেড়ার মূল্য আমি সরাসরি বের করতে পারছি না। আমার যেহেতু 2টা গরুর মূল্য এক্স্যাক্টলি দেওয়া আছে কত দাম, এই জন্য আমি 2টা গরুর সাথে রিলেশন বের করলাম আগে, নাহলে আমি কি করে যাব? এখন আমি বুঝতে পারছি, আচ্ছা 2টা গরুর মূল্য দেওয়া আছে কত? 2টা গরুর মূল্য দেওয়া আছে ভাইয়া, 2টা গরুর মূল্য 6000 টাকা। এই যে 6000 টাকা 2টা গরুর মূল্য, তাহলে যেহেতু 2টা গরুর মূল্য আর 6টা ভেড়ার মূল্য সমান, তার মানে 2টা গরুর মূল্য যা, এই 6টা ভেড়ার মূল্য তাই। যেহেতু 2টা গরুর মূল্য দেওয়া ছিল, এই জন্য আমি বের করছি যে 2টা গরুর মূল্যে কয়টা ভেড়া পাওয়া যায়, এটা বের করছি আগে। তাহলে 2টা গরুর মূল্য 6000, অতএব 6টা ভেড়ার মূল্য 6000 টাকা। ক্লিয়ার বিষয়টা? তাহলে 6টি ভেড়ার মূল্য হলো 6000, কিন্তু আমাকে বের করতে হচ্ছে 3টা ভেড়ার মূল্য। তাহলে 6টার মূল্য যদি 6000 হয়, আচ্ছা তাহলে 3টা ভেড়ার মূল্য কি হবে? অর্ধেক। 6000 না কত হলো? আচ্ছা, কত টাকা দেওয়া আছে? 3000 টাকা। সরি, 6টি ভেড়ার মূল্য, আচ্ছা সরি, 2টি গরুর মূল্য হচ্ছে 3000 টাকা। সরি, আমার ভুল হয়েছে, প্রশ্নে 2টি গরুর মূল্য কত দেওয়া আছে? 3000। আচ্ছা, তাহলে 2টা গরুর মূল্য যদি 3000 হয়, তাহলে 2টা গরুর মূল্য যা বোঝাচ্ছে 6টা ভেড়ার মূল্য তাই বোঝাচ্ছে। তাহলে 2টা গরুর মূল্য 3000 মানে 6টা ভেড়ার মূল্য 3000। কিন্তু আমাকে তো 6টা ভেড়ার মূল্য বের করতে পারেনি, বের করতে হচ্ছে 3টা। তাহলে আমি কি লিখবো? 6টি ভেড়ার মূল্য ইজ ইকুয়াল টু 3000। অতএব একটি ভেড়ার মূল্য 3000 ডিভাইড বাই 6। অতএব বের করতে বলতে 3টি ভেড়ার মূল্য 3000 ইনটু 3 ডিভাইড বাই 6।
তাহলে 3 দুগুণে 6, 3000 কে 2 দিয়ে কাটলে 1500, তার মানে 1500 টাকা। ক্লিয়ার বিষয়টা? দেখেই বোঝা যাচ্ছে 6টার মূল্য যদি 3000 হয় তাহলে 3টা অর্ধেক, তাহলে অর্ধেক সংখ্যকের মূল্য 3000 এর অর্ধেক 1500 হবে। ওকে, আচ্ছা এবার দেখেন, মুছে দিচ্ছি। এখন এই অঙ্ক আমরা একটু মানে একদম দেখেই উত্তর দিয়ে দিতে পারি। দেখেন কিভাবে আমরা এই অঙ্ক দেখেই উত্তর দিয়ে দিতে পারবো। কিভাবে দেখেন, মাথায় রাখবেন প্রথম ক্ষেত্রে যে ভ্যালুটা দেওয়া আছে, কত কত ভ্যালু দেওয়া আছে। আচ্ছা দেখেন, প্রথমে কম্পেয়ার করা আছে 15টি ভেড়ার মূল্য 3টি গরুর মূল্যের সমান। তাহলে দেখেন তো 15টা ভেড়া, আর এই 15টা ভেড়ার ক্ষেত্রে আমি গরু পাচ্ছি কয়টা? 5টা। তাহলে কত গুণ ভেড়া পাওয়া যাচ্ছে মনোযোগ দেন। তাহলে গরুর পরিমাণ ভেড়ার কত গুণ? তাহলে 15কে আমি যখন 5 দিয়ে ভাগ করছি কয় গুণ? 3 গুণ। কয় গুণ? 3 গুণ। তার মানে যেটা মানে একই টাকায় আমি মানে 3 গুণ পরিমাণ ভেড়া পাবো। গরুর তুলনায় ভেড়া কত গুণ? 3 গুণ, তাই না? আচ্ছা এখন দেখেন, তাহলে 2টা গরুর মূল্য যদি 3000 টাকা হয়, তার মানে 2টা গরু যা বোঝায়, তার মানে 2 গুণ 3, 6টা ভেড়া তাই বোঝায়। বোঝা যাচ্ছে কেন? কারণ ভেড়া হবে গরুর 3 গুণ। কি করে বুঝলাম? এই যে 15 ডিভাইডেড বাই 5। কিভাবে? এই যে ভেড়া হলো, ভেড়াকে কোন একটা জিনিস আরেকটা রাশির কত গুণ সেটা কিভাবে বের করতে হয়? অনুপাত করতে হয়। এই যে 15কে 5 দিয়ে ভাগ করে অনুপাত করে কত গুণ পাইছি? 3 গুণ। ব্যাস, তার মানে আমি গরুর তুলনায় ভেড়া কয় গুণ পাবো? 3 গুণ, রাইট? তাহলে গরু যদি 2টা হয় তাহলে 2টা গরু মানে 6টা ভেড়া। কেন আমি 2টা গরুর সাথে কম্পেয়ার করছি? 2টা গরুর দাম দেওয়া আছে। তার মানে 2টা গরুর দাম যদি 3000 হয়, তার মানে ওই জিনিসটা এই 6টা ভেড়ার দামও 3000। দেখে বোঝা যাচ্ছে। তো 6টা ভেড়ার দাম 3000 হলে আমার তো 6টা চাইনি, আমার চাইছে কয়টা? 3টা। তাহলে 3টার দাম 1500 টাকা। ক্লিয়ার আছে সেটা? জি, অনুপাত দিয়ে করতে পারবেন। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এবার কি বলছে দেখেন। আচ্ছা 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান। 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? তাহলে কতটি গরু পাওয়া যাবে এটা বলছেন। আচ্ছা তাহলে গরু ডানে রাখবো। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 18টি ছাগল ইজ ইকুয়াল টু কয়টা গরু? 4টি গরু। আচ্ছা অতএব একটি ছাগল ইজ ইকুয়াল টু 4/18টি গরু। অঙ্কে চাইছে কতটি? 45টা ছাগলের পরিবর্তে। তাহলে 45টা ছাগল ইকুয়াল টু 4 গুণ 45 ডিভাইডেড বাই 18। এই 18কে আমরা 2 দিয়ে কাটি। 9 দুগুণে 18, 2 দুগুণে 4। এই 9 দিয়ে 45 কে কাটি, 5 9 45, 5 দুগুণে 10টা। তার মানে 10টি গরু। ক্লিয়ার বিষয়টা? 10টি গরু। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই। একদম সিম্পল। এখন এটাও আমরা অনুপাত দিয়ে করতে পারবো। কিভাবে? মাথায় রাখবেন, প্রথম ক্ষেত্রে গরু ছাগলের অনুপাত যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে গরু ছাগলের অনুপাত তাই হবে। তাই না বিষয়টা? আপনি ছাগল গরুর যত গুণ প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে তো তাই, একই রেশিওতে পাবেন না, সেম রেশিওতে হবে। তাহলে দেখেন একটু মনোযোগ দেন। তাহলে ছাগল প্রথমে কয়টা? 18টা। তাহলে ছাগল গরুর কয় গুণ? তাহলে ছাগল গরুর কয় গুণ? তাহলে ছাগল হলো 18টা, গরু হলো 4টা। তাহলে ছাগল দিয়ে গরুকে ভাগ করলে কিন্তু পাবো এই ছাগল গরুর কয় গুণ প্রথম ক্ষেত্রে। এই অনুপাত যা হবে পরের ক্ষেত্রেও কিন্তু ছাগল গরুর অনুপাত একই হবে। তাহলে পরের ক্ষেত্রে ছাগল কয়টা? 45টা। আর এই 45টার এগেইনস্টে গরু কয়টা? জানি না, ওটাই বের করবো। তাহলে এক্সট্রা। ঠিক আছে? তাহলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18। এটা দিয়ে গুণ করছি, 5 9 45। এই যে 5 দুগুণে 10, এই x, তাহলে x হচ্ছে x ইজ ইকুয়াল টু 5 দুগুণে 10। ব্যাস। তাহলে মাথায় রাখবেন যে প্রোডাক্টের কম্পেয়ার করা হচ্ছে ছাগলের সাথে গরু হোক, গরুর সাথে ভেড়া হোক, তাহলে প্রথম কেসে যে অনুপাত হবে ছাগল গরুর, দ্বিতীয় ক্ষেত্রে ছাগল গরুর অনুপাত সেই হবে, একই জিনিস। অনুপাত মানে তো অনুপাত মানে গুণ। ছাগল গরুর কত গুণ? তাহলে ছাগল গরুর যত গুণ প্রথম ক্ষেত্রে যত গুণ, দ্বিতীয় ক্ষেত্রে তত গুণ। হ্যাঁ, আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন দেখেন। 3টা কোথায়? 3টা দিছি, 10টা হবে। উত্তর 10টা, যদি দেওয়া থাকে ভুল আছে, ঠিক করে নেন। আচ্ছা এবার দেখেন পরেরটা। 6টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি মহিষের জন্য তাই ব্যয় হয়। দেখেন 6টি গরুর জন্য যা ব্যয় হয়, যে ঐকিক নিয়মে করতে পারেন। হ্যাঁ, ঐকিক নিয়মে করতে পারেন। 6টি গরুর জন্য যা ব্যয় হয় 4টি মহিষের জন্য তাই ব্যয় হয়। বলতে 10টি মহিষ পুষতে যা ব্যয় হবে তাতে কতটি গরু পোষা যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে
কয়টা গরু? 6টা। তাহলে গরু 6টা, মহিষ কয়টা? 4টা। তাহলে গরু বাই মহিষ, তাহলে গরু আর মহিষের অনুপাত এই পাশে যা হবে এই পাশে তাই হবে, ইকুয়াল টু গরু বাই মহিষ। তাহলে গরু কয়টা এখান থেকে? গরু কয়টা এটা বের করব, তাহলে আমি রেখে দিচ্ছি গরু হলো x আর মহিষ কয়টা এই ক্ষেত্রে 10টা। ক্লিয়ার? আচ্ছা 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এই 2 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10 আর গুণ করলে x 3 5 15। ক্লিয়ার বিষয়টা? তাহলে 15টা। আচ্ছা বোঝা গেছে বিষয়টা? একদম সিম্পল, মাথায় রাখবেন প্রথম ক্ষেত্রে প্রোডাক্ট গুলোর অনুপাত যা হবে দ্বিতীয় ক্ষেত্রে তাই হবে। আচ্ছা আর আপনি ওই দিক নিয়মে করবেন কিভাবে? কি নির্ণয় করতে বলছে? গরু বের করতে বলছে, তাহলে গরু ডানে রাখবেন। তাহলে কি লিখবেন? লিখবেন যে 4টি মহিষ 6টি গরু, একটা ইজ ইকুয়াল টু কয়টি? 10টা মহিষ ইজ ইকুয়াল টু কয়টি? হয়ে গেল। ওকে আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান। 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে কয়টা কয়টা কি নির্ণয় করতে বলছে? পেন্সিল। আচ্ছা ঠিক আছে, 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান। তার মানে 8 হলো কলম আর 24 হলো পেন্সিল, তাহলে কলম বাই পেন্সিল ইজ ইকুয়াল টু কি হবে? কলম বাই পেন্সিল। আচ্ছা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কলম কয়টা? 11টি কলম। তার মানে কলম কোথায় আছে? উপরে, এই যে কলম উপরে, তাহলে এটা 11টা। আর এই 11টার পরিবর্তে কয়টা পেন্সিল পাওয়া যাবে? ধরলাম এক্সট্রা, এই যে 3 আসলে 5 গুণ 24 আর গুণ করলে x 33। ক্লিয়ার বিষয়টা? সহজে বোঝেন যে আমি 8টা কলম দিয়ে 24টা পেন্সিল পাচ্ছি, কয় গুণ? 3 আসলে 24, 3 গুণ, তাহলে এখানেও 3 গুণ পাবো, তাহলে 3 11 33টা পাবো। ঠিক আছে? আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 69 মুছে দিব। আচ্ছা 69 নাম্বার দেখেন কি বলছে। আচ্ছা 3টি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। আচ্ছা এটা একটু পেস লাগানো অঙ্ক আছে, একটু বোঝার চেষ্টা করেন। 3টি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান এবং 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্যের সমান। একটি ঘোড়ার মূল্য 7,500 টাকা হলে 5টি গরুর মূল্য কত? তাহলে একটু বুঝতে হবে, এখানে কিন্তু জিনিস 3টা, আগে কিন্তু 2টা ছিল, এখানে 3টা। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি? 3টি, আমাদের নির্ণয় করতে বলছে 5টি গাধার মূল্য বের করতে বলছে। গাধার মূল্য দেওয়া আছে কার? দেওয়া আছে ঘোড়ার মূল্য। তাহলে আমাকে যে করেই হোক ঘোড়ার মূল্যের সাথে গাধার মূল্যের রিলেট করতে হবে, কারণ আমাদের গিভেন ডাটা দেওয়া আছে হচ্ছে ঘোড়ার মূল্য, তাহলে ঘোড়ার সাথে গাধা কি আমাকে রিলেশন তৈরি করতে হবে। আচ্ছা তাহলে প্রথমে দেখেন সরাসরি কিন্তু ঘোড়ার সাথে গাধার রিলেশন দেয়া নেই, কিন্তু দেখেন বলা আছে একটি ঘোড়ার মূল্য 7,500 টাকা। তাহলে একটা ঘোড়া স্ট্যান্ডার্ড একটা ভ্যালু দেওয়া আছে, একটা ঘোড়ার মূল্য কত? 7,500 টাকা। আচ্ছা তাহলে দেখেন 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্যের সমান। তাহলে 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্যের সমান। তাহলে আমাকে যেহেতু বের করতে বলছে কত? বের করতে বলছে 5টা গাধার মূল্য। ঠিক আছে, গাধার সাথে কার সম্পর্ক দেওয়া আছে? আচ্ছা গাধার সাথে সম্পর্ক দেওয়া আছে 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্যের সমান। আচ্ছা এবার দেখেন আমরা যদি এইভাবে বলি যে একটা গাধার মূল্য কত? সরি একটি ঘোড়ার মূল্য কত? 7,500। তাহলে 3টি ঘোড়ার মূল্য, আচ্ছা একটার মূল্য 7,500 হলে 3টার মূল্য কত? 3 দিয়ে গুণ হবে, 2টা 0, 3 5 15, 3 7 21, 21,500 টাকা। এটা কিসের মূল্য? 21,500 টাকা হচ্ছে তিনটি ঘোড়ার মূল্য। এখন দেখেন 3টি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 3টি ঘোড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। তার মানে 3টা ঘোড়ার মূল্য যদি 21,500 হয়, তাহলে এই 5টা গরুর মূল্য 21,500। তাহলে 5টা গরুর মূল্য 21,500। তাহলে 5টি গরুর মূল্য ইজ ইকুয়াল টু 21,500 টাকা। অর্থাৎ একটা গরুর মূল্য কত? 21,500 ডিভাইডেড বাই 5। আচ্ছা তাহলে একটা গরুর মূল্য, তাহলে অতএব 2টি গরুর মূল্য কত? অতএব 2টি গরুর মূল্য কত? 21,500 গুণ 2 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে কাটলে 4 5 20 থাকলো 1, 1 এর পাশে 5 মানে 15, 3 5 15, 0 2টা। তাহলে এটা দিয়ে গুণ করেন, 4 আর 2টা 6 8, 8,600 টাকা। তাহলে 2টা গরুর মূল্য 8,600। এখন অনেকে বলবেন কেন আপনি 2টা গরুর মূল্য বের করলেন? কারণ আমাকে গরুর মূল্য 3টা গাধার মূল্যের সমান, এই গাধার মূল্যের সাথে হলো গরুর মূল্য সম্পর্ক দেওয়া আছে, এই জন্য আমরা গরুর মূল্য আগে বের করলাম, কারণ গরুর মূল্য বের করলে গাধার মূল্যের সাথে রিলেট করতে পারবো। আচ্ছা তাহলে 2টা গরুর মূল্য এত। এখন কি বলছে দেখেন 2টি গরুর মূল্য 3টি গাধার মূল্যের সমান। আচ্ছা
তাহলে কি বলবো? তার মানে এই দুইটা গরুর মূল্য যেটা বোঝাচ্ছে এটাই আবার তিনটা গাধার মূল্য, তাই না? তাহলে তিনটি গাধার মূল্য ইজ ইকুয়াল টু ৮৬০০ আমি বলতেই পারি। অর্থাৎ একটা গাধার মূল্য কত? ৮৬০০ ডিভাইডেড বাই ৩। কিন্তু আমাদের বের করতে বলছে এটা ৫টা গাধার মূল্য, তাহলে অতএব ৫টা গাধার মূল্য ৮৬০০ ডিভাইডেড বাই ৩ উপরে ৫ দিয়ে গুণ। ৩ দিয়ে গুণ করলে কাটাকাটি করা যাচ্ছে, ৩ দুগুণে ৬, ৮ ৬ ১৪। কয়টা গাধার মূল্য চাইছে? ৫টি গাধার মূল্য। হ্যাঁ, ৫টি গাধার মূল্য ৮ ৬ ১৪ কাটা তো যাচ্ছে না ৩ দিয়ে। ৩ দিয়ে যদি কাটা না যায় তাহলে কি হলো? ৩টি গরুর মূল্য ৯,০০০। ২২,৫০০। এই যে এখানে ভুল হয়েছে, ২২,৫০০। ২২,৫০০, সরি। হ্যাঁ, এটা ২২,৫০০, তাহলে এটা ২২,৫০০ দিলে এটা ২২, তাহলে কাটাকাটি হলে কত? ৫ ৫ ২৫, ৪৫ × ৯০, ৯,০০০ টাকা। সরি, হ্যাঁ, ৯,০০০ টাকা। তার মানে দুইটা গরুর মূল্য ৯,০০০। তাহলে ওই দুইটা গরুর মূল্য যা, তিনটা গাধার মূল্য তাই। তাহলে তিনটা গাধার মূল্য এখানে ৯,০০০। তাহলে ৯,০০০ ডিভাইডেড বাই ৩, তাহলে পাঁচটার মূল্য ৯,০০০ গুণ ৫ ভাগ ৩। ৩ ৩ এ ৯, একটা দুইটা তিনটা, তাহলে ৩ ৫ এ ১৫, তিনটা শূন্য, তার মানে ১৫,০০০ টাকা। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, ১৫,০০০ টাকা। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, মুছে দিচ্ছি। তাহলে এই গাধা গরুর যত মূল্য আছে এগুলো শেষ। হ্যাঁ, এগুলো শেষ। এবার আমরা শুরু করবো হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, অনেকের আকাঙ্ক্ষিত টপিক টাইম এন্ড ওয়ার্ক। হ্যাঁ, ওকে, কাজ এবং সময়। এই অঙ্কে নাকি সবার সমস্যা। আসলে সমস্যা না, আপনারা পারেন বাট প্র্যাকটিস করেন কম, এই জন্য সমস্যা হচ্ছে। তাহলে এখন শুরু হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, কাজ এবং সময়। টাইম এন্ড ওয়ার্ক। এবং আপনাদের আমি একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করার সময় আবার যদি অধৈর্য হন তাহলে কিন্তু ভাই খবর আছে, অধৈর্য হওয়া যাবে না। কেন? কারণ আমি একটা অঙ্ক 4টা নিয়মে করাবো। একটা অঙ্ক মানে কি, প্রথম ৫-৬টা অঙ্ক আমাকে মানে ভ্যারাইটিস, একই টাইপ না, বিভিন্ন রকমের। আমি প্রত্যেকটা অঙ্ক অন্তত 4টা নিয়ম আমাকে করাতে হবে। 4টা নিয়ম করাতে হবে। কেন 4টা নিয়ম করাচ্ছি? আমাকে বলবেন 4 নিয়ম করার কি দরকার, আমি 1 নিয়ম শিখবো। না, এই 4টা নিয়ম কোথাও, প্রত্যেকটা নিয়ম সব জায়গায় অ্যাপ্লিকেবল না, মানে সহজ না। কোন সময় প্রথম নিয়মটা সহজ, কোথাও দ্বিতীয় নিয়মটা সহজ, কোথাও তৃতীয় নিয়মটা সহজ, কোথাও চতুর্থ নিয়মটা সহজ। তারপর এর মধ্যে এই 4টা নিয়ম দিয়ে সব অঙ্ক করা যাবে, সমস্যা নেই। তারপর প্রথমে একদম বেসিক লেভেল, বেসিক নিয়মটা শেখাবো, যেটা সব বইয়ে লেখা আছে, সব জায়গায় লেখা আছে। তারপর আস্তে আস্তে আমি একটা লাস্টের যে মেথডটা করাবো, ওই মেথডটা আপনি অ্যাবজর্ব করার চেষ্টা করবেন। ঠিক আছে? দুইটা মেথড এখানে আমি বলে দেবো, যে এই দুইটা মেথডে করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, দেখেন 70 আছে, 70 নম্বর অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, 70 নম্বর পারতেন না? আচ্ছা, কি বলতে দেখেন, এম সংখ্যক পেন্সিলের দাম p টাকা হলে এম টাকায় কতটি পেন্সিল পাওয়া যাবে? এম টাকায় কতটি পেন্সিল পাওয়া যাবে তাই নির্ণয় করতে বলছে। কতটি পেন্সিল, তাহলে পেন্সিল ডানে রাখবো। আচ্ছা, এম টাকায় কতটা পেন্সিল, তাহলে কি বলছে দেখেন, এখানে বলছে এম সংখ্যক পেন্সিলের দাম p টাকা। তাহলে আমরা কি বলতে পারি, আমাকে যদি পেন্সিল এই পাশে রাখতে হবে, তাহলে এম সংখ্যক পেন্সিলের দাম p টাকা, তাহলে পেন্সিলের সংখ্যা কি এম প্রথম ক্ষেত্রে। তাহলে আমি কি বলতে পারি, p টাকায় পাওয়া যাবে, p টাকায় পাওয়া যায় ইজ ইকুয়াল টু এমটি পেন্সিল। পেন্সিল এই পাশে রাখতে হবে, অর্থাৎ 1 টাকায় পাওয়া যাবে m বাই পিটি পেন্সিল। এবার বলছে m টাকায় কয়টা পাওয়া যাবে, তাহলে তো m টাকায় পাওয়া যাবে m বাই p গুণ m, তাহলে m কি হবে, m স্কয়ার বাই p, এতটা পেন্সিল। বাস হয়ে গেল। ওকে, আচ্ছা, মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি টাইম এন্ড ওয়ার্ক। আচ্ছা, তো টাইম এন্ড ওয়ার্কের প্রথম অঙ্কে যাচ্ছি। মাথায় রাখবেন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে মজার কিছু পাবেন, আর যদি ধৈর্য কমে যায় তাহলে ভাই পাবেন না। রেকর্ড ক্লাস দেবেন, টাইমে দেখবেন, কেটে দিবেন ওগুলো। আপনার খালি অঙ্ক দরকার, অঙ্ক করবেন যার যার দরকার। ক একটি কাজ 20 দিনে এবং খ একটি কাজ 30 দিনে করতে পারে, উভয়ে একসঙ্গে কত দিনে করতে পারে? দেখে উত্তর দিবেন। গুণফল ভাগ যোগফল, সে শর্টকাট পড়ে। সব জায়গায় এই শর্টকাট খাটবে না। গুণফল ভাগ যোগফল এই সব জায়গায় খাটবে না। এটা শুধু এই দুইজন, মানে দুইজনের কাজ ক খ বললে, গ বললে আবার ওই শর্টকাট খাটছে না।
তাহলে এটা সব জায়গায় কি অ্যাপ্লিকেবল না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে মূল কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করার সময় আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো, আচ্ছা, যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই অঙ্কগুলো সলভ করার সময় প্রত্যেকের একদিনের কাজ লাগবে। কেন প্রত্যেকের একদিনের কাজ লাগবে সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করেন। বলছে কয়েকটি কাজ 20 দিনে করতে পারে। মনে করেন এই কাজটা হলো একটা জমি কাটার, জমির ধান বা কোনো একটা ফসল কাটার কাজ। এই হলো একটা জমি, এই জমির ধান কাটতে হবে। ক ক একজন লোক, সে 20 দিনে পুরো কাজটা করে ফেলে। তার মানে কি হয়েছে, এই জমিটাকে সে 20টা ভাগে ভাগ করছে। 1 2 3 4 5 এরকম 20টা ভাগে ভাগ করছে। 20 ভাগে ভাগ করছে, প্রতিদিন 1 ভাগ করে কাজ করে। এই যে এইটুকু প্রতিদিন 1 ভাগ করে কাজ করে, 20 ভাগ করছে। এখানে 20 ভাগ হলো কিনা আমি জানি না, ধরে নেন যে 20টা ভাগ। ঠিক আছে, ধরে নেন 20 ভাগ, কত ভাগ হয়েছে জানি না। তাহলে যেহেতু 20 দিনে কাজ শেষ করে, এই জন্য আমরা বলছি যে 20 ভাগে ভাগ করে নিচ্ছে। বুঝলেন কিন্তু? প্লিজ, এমনিতে বলছি না যে 20 ভাগে ভাগ করে নিছে। মনোযোগ দেন প্লিজ। আমি এই একটা অঙ্ক বোঝাতে হয়তো আমি 10 মিনিট টাইম খেয়ে ফেলবো, কিন্তু এই এক অঙ্ক ভালো করে বুঝতে পারে পরে আপনার কনসেপ্টটা, মানে 4টা নিয়ম করাবো তো, কিন্তু প্রত্যেকটা নিয়মই আপনার মজা লাগবে, বুঝতে হবে আগে। এই জমিটাকে, এই কাজটাকে 20 ভাগে ভাগ করে নিছে। প্রতিদিন সে একটা অংশ করে কাজ করে, এই জন্য কিন্তু 20 দিন লাগছে। তাহলে আমি কি বলতে পারি যে সে প্রতিদিন, মানে এই কাজটা করতে তার যদি 20 দিন লাগে এবং কাজটা কয় ভাগে ভাগ করছে? 20 ভাগে ভাগ করছে। তাহলে একদিনে সে কতটুকু কাজ করবে? টোটাল কয় ভাগ? 20 ভাগ। তাহলে একদিনে নিশ্চয়ই 20 ভাগের 1 ভাগ কাজ করবে। যে 20 ভাগের 1 ভাগ, তাহলে ওই কয়ের একদিনের কাজ হলো 20 ভাগের 1 ভাগ। এই জন্যই কিন্তু, মানে কোন একটা লোক 20 দিনে যদি কাজটা করে, তাহলে একদিনে কতটুকু করে? 1/20। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে বলে এরকম, টোটাল কাজকে, সম্পূর্ণ কাজ ইজ ইকুয়াল টু 1 অংশ। মনোযোগ দেন, বোঝেন কেন এরকম হচ্ছে। সম্পূর্ণ কাজ ইজ ইকুয়াল টু 1 অংশ। তাহলে সম্পূর্ণ যে মনোযোগ দিয়ে বুঝবে সে কিছুক্ষণ পরে খুব মজা পাবে। হ্যাঁ, আচ্ছা, গুণফল ভাগ যোগফল কোনো সমস্যা নেই। তাহলে সম্পূর্ণ কাজ ইজ ইকুয়াল টু যদি আমি 1 অংশ ধরি, তাহলে আমরা কি বলতে পারি? 1 অংশ কাজ, এই সম্পূর্ণ কাজটা করে কত দিনে? 20 দিনে। তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ 1 অংশ কাজ করে, আচ্ছা এইভাবে বলি, 20 দিনে করে ইজ ইকুয়াল টু 1 অংশ। সম্পূর্ণ কাজ করতে পারে না 20 দিনে? ক 20 দিনে করে 1 অংশ সম্পূর্ণ কাজ। অতএব ক একদিনে করবে কতটুকু? 1/20 অংশ। এই যে 1/20 অংশ একদিনের কাজ। আমি আবার বলছি, একদিনের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। একদিনের কাজ, প্রত্যেকের একদিনের কাজ বের করতে হবে প্রথমে। আচ্ছা, তাহলে এই জন্য কি এটাকে 20 ভাগে ভাগ করছি। তাহলে কাজটা যেহেতু 20 দিনে করতেছেন, আমরা 20 ভাগ করে নিচ্ছি যে প্রতিদিন 1 ভাগ করে কাজ করবে। তাহলে একদিনে সে কতটুকু করছে? 20 ভাগের 1 ভাগ। মাথায় রাখবেন, তাহলে কেউ যদি 30 দিনে একটা কাজ করে, তাহলে একদিনে কতটুকু করবে? 1/30। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটুকু মনে রাখতে হবে। কেউ যদি 14 দিনে একটা পুরো কাজ করে, তাহলে সে একদিনে কতটুকু করবে? 1/14। ক্লিয়ার? তাহলে একদিনের কাজ কিভাবে বের করব বুঝতে পারলাম। মানে ওই টোটাল দিনকে 1 দিয়ে ভাগ করলে একদিনের কাজ বের হবে। আচ্ছা, এখন খ আর একজন ব্যক্তি, এই খ এই সেম কাজটাই কত দিনে করছেন? এই সেম কাজটাই করছে 30 দিনে। তাহলে খ আবার কাজটাকে 30 ভাগে ভাগ করছে। তাহলে খ কি করছে? একদিনে কতটুকু করছে? 1/30। কিন্তু এই ক আর খ দুইজনকে যদি একসাথে লাগাই দেওয়া যায় এই কাজটা করতে, তাহলে ওরা একদিনে কতটুকু কাজ করবে সেটা বের করতে হবে। তাহলে ক এর একদিনের কাজ হলো 1/20 আর খ এর একদিনের কাজ হলো 1/30। তাহলে এই ক এর একদিনের কাজ আর খ এর একদিনের কাজ যোগ করলে এই দুইজন মিলে একদিনে কতটুকু কাজ করতে পারবে সেটা বের করতে পারবো। প্রথম কাজ, আবার বলছি, প্রথম কাজ হচ্ছে একদিনের কাজ বের করা। একদিনের কাজ, কয়ের একদিন, মানে যারা যারা কাজ করছে প্রত্যেকের একদিনের কাজ বের করে ফেলা। ওকে, আচ্ছা, তাহলে কয়ের একদিনের কাজ 1/20, ক্ষয়ের একদিনের কাজ 1/30। এবার এই কয়ের একদিনের কাজ আর ক্ষয়ের একদিনের কাজ যোগ করলে আমরা ক খ দুইজন মিলে একদিনে কতটুকু কাজ করছে সেটা বের করে দিতে পারবো। ইয়েস, আচ্ছা, এবার দেখেন, আমি কিন্তু আমি ডিটেইল লিখবো, সমস্যা নাই, আগে বোঝাচ্ছি শুধু। তাহলে কয়ের একদিনের কাজ হলো 1/20 আর ক্ষয়ের একদিনের কাজ হলো 1/30। এটা কয়ের একদিনের কাজ, এটা ক্ষয়ের একদিনের কাজ, এই দুটো যোগ করলে ক ক্ষয়ের দুইজনের একদিনের কাজ। তাহলে লসাগু কত? 60। এখানে 3, এখানে কত? 2। তাহলে উপরে 5, নিচে 60। তাহলে ইজ ইকুয়াল টু 1/12। এইবার তাকান, তার মানে হলো ক আর খ দুইজন মিলে একদিনে কাজ করে 1/12, 1/12 অংশ।
মানে 12/1 প্লিজ একটু তাকান প্লিজ। তাহলে ক এবং খ দুইজন মিলে একদিনে কাজ করে, এই যে ক এর একদিনের কাজ খ এর একদিনের কাজ যোগ করে যেটা পাইলাম, তাহলে এটা হলো ক এবং খ এর দুইজনের একত্রে একদিনের কাজ। তাহলে দুইজনের একসাথে একদিনের কাজ। আচ্ছা তার মানে আচ্ছা তাহলে দুইজনের একদিনের কাজ যদি 1/12 হয়, এর মানে কি জানেন? এর মানে হলো ভাইয়া এই ক খ দুইজন মিলে এই জমিটাকে 12 ভাগে ভাগ করছে। এই ক খ দুইজন মিলে জমিটাকে 12 ভাগে ভাগ করছে, প্রতিদিন 1 ভাগ করে করতেছে। তার মানে ওরা জমিটাকে 12 ভাগে ভাগ করে নিছে, প্রতিদিন 1 ভাগ করে করে। তাহলে 12/1 ভাগ যদি মানে টোটাল ভাগ হলো 12টা, তাহলে 1 ভাগ যদি প্রতিদিন হয় তাহলে এরকম 12 দিনের কাজটা শেষ করে ফেলতে পারবে। ক্লিয়ার বিষয়টা? কিন্তু আমরা কিভাবে করব? তাহলে এই যে 1/12, এই 1/12 কি কয় ক্ষয়ের একদিনের কাজ। তাহলে এই 1/12 অংশ এটা কি কাজের একটা অংশ না? তাহলে এই 1/12 অংশ কয় দিনে করছে? একদিনে। কিন্তু পুরো কাজটা লাগবে, আমার তো লাগবে পুরো কাজটা। পুরো কাজটা মানে কি? এক অংশ। তাহলে আমরা কি বলতে পারি? 1/12 অংশ করে ইজ ইকুয়াল টু একদিনে বলা যায়। তাহলে অতএব এক অংশ করে, এবার তাকান এই জিনিসটা এখানে গুণ হবে না ভাগ হবে? অনেকে কনফিউশনে পড়ে যায়। আচ্ছা আপনারা বলেন তো 1/12 অংশ করতেছে একদিনে, তাহলে এক অংশ মানে পুরো অংশ, তাহলে 1/12 চেয়ে এক অংশ বেশি না? অবশ্যই 1/12 অংশ মানে পুরো অংশ। তাহলে এই এতটুকু অংশ যদি একদিনে করে তাহলে সম্পূর্ণ অংশ করতে বেশি দিন লাগবে। তাহলে এখন আপনি বলেন এখানে সংখ্যা তো দুইটা, উপরে 1 নিচে 12। এখন আমাকে বলেন এখানে মান বাড়াতে হবে, দিন বেশি হবে না? কেন? এক অংশ করতে তো বেশি দিন লাগবে। তাহলে আপনি এখন কি করবেন? এই 12 কি এটা তো 1 ছিল, এখন এই 12 যদি নিচে দেন তাহলে তো আরো ছোট হয়ে যাচ্ছে। তার মানে এই 12 কি করতে হবে? উপরে দিতে হবে। তার মানে 12 উল্টে উপরে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে গুণ 12, তাহলে উত্তর হচ্ছে 12 দিন। কারণ আমার কথা হলো যে এক অংশ করতে বেশি সময় লাগবে। তাহলে এই জিনিসটা এখানে গুণ করবেন না ভাগ করবেন না, সব ভুলে যান। আপনি বলেন যে এই এখানে তো একদিনের চেয়ে এখন এক অংশ করতে বেশি দিন লাগবে, তাহলে এই জিনিসটা এখানে যে 12 আছে সেই 12টা যদি আমি নিচে দিই তাহলে তো বেশি দিন হচ্ছে না, কমে যাচ্ছে ভাগ দিনে। হ্যাঁ তাহলে 12টা কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, মানে এটা এখানে আসে এখানে রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে? তার মানে এক অংশ কাজ করতে কতদিন লাগছে? 12 দিন। এক অংশ কাজ মানে পুরো কাজ। ক্লিয়ার সেটা? আশা করি বুঝতে পারছেন। তার মানে সম্পূর্ণ কাজ 12 দিনে করছে। তাহলে এই জিনিসটাকে আপনি সাজায় সুন্দর করে এই যে দেখেন। আচ্ছা তাহলে অঙ্ক পাওয়ার সাথে সাথে আপনি যখন এমসিকিউ সলভ করবেন তাহলে আপনি কি লিখবেন ক এর একদিনের কাজ না, ক কত দিনে করে? 20 দিনে, খ 30 দিনে। ব্যাস, তাহলে আপনি বুঝে গেছেন যে আমার কি করতে হবে। আমার ক এর একদিনের কাজ 1/20, খ এর একদিনের কাজ 1/30। ব্যাস, এটা যোগ করতে হবে 60, এখানে 3, এখানে 2, 5/60 ইজ ইকুয়াল টু 1/12। এবার তাকান এখানে যে জিনিসটা আসবে সেটাকে উল্টাই দিলে উত্তর শেষ। এখানে যেটা আসবে সেটা উল্টাই দিলে উত্তর শেষ। তাহলে উত্তর কত? 1/12 কে মানে এই লব চলে যাবে, হর চলে যাবে লবে, লব চলে যাবে নিচে, তাহলে উত্তর কত? অতএব সম্পূর্ণ কাজ করবে 12 দিনে। এমসিকিউ করার সময় তো একদম সহজ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হলো অনেকে শর্টকাট ইউজ করে। শর্টকাটটা কি? দেখেন শর্টকাটটা হচ্ছে কি বের করছি? দুইজন মিলে। আবার বলছি এখন যে শর্টকাট দেখাচ্ছি এটা শুধু দুইজনের কাজের জন্য প্রযোজ্য। দুইজন মিলে একত্রে ওই কাজটা করতে কত সময় লাগছে? তাহলে দুইজন মিলে একত্রে কাজটা করতে সময় লাগছে ধরেন টি সময় লাগছে, টি টাইম। হ্যাঁ এটা হলো গুণফল ভাগ যোগফল, গুণফল ভাগ যোগফল। তাহলে একজন যদি তাহলে গুণফল ভাগ যোগফল মানে যে একজন কত 20 দিনে করছে আর একজন কত 30 দিনে করছে, এই দুইটা গুণ করবেন ভাগ এই দুইটা যোগ করবেন, ব্যাস হয়ে গেল। তাহলে উপরে হলো কত? উপরে তো 20 × 30, নিচে হচ্ছে 30 আর 20 কত? 50। এটা ক্যান্সেল, 5 6 30, 6 2 কত? 12। তাহলে t = 12 দিন, মানে টাইম = 12 দিন লাগছে। তাহলে দুইজনের একত্রে কাজ বের করতে হলে গুণফল ভাগ যোগফল, এই দেখেন গুণফল ভাগ যোগফল মানে যে টাইম দুটো দেয়া থাকবে এই দুটো গুণ ভাগ যোগ। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা হলো শর্টকাট। তবে মাথায় রাখবেন এটা শুধু দুইজন লোক কাজ করলে এই সূত্র প্রযোজ্য, বেশি হলে হবে না। আচ্ছা এই দুটো গেল। এখন তাহলে মূল নিয়মে করার সময় আপনি বাংলা লিখতে হবে। আচ্ছা এই যে ক এর এক দিনের কাজ ইজ ইকুয়াল টু 1/20।
ক্ষয়ের একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/30। অতএব ক ও ক্ষয়ের একত্রে একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/20 প্লাস 1/30। এটা লসাগু করে বের হবে 5/60 ইজ ইকুয়াল টু 1/12। এই বাংলা লিখলেন, এই যে এত অংশ, একদিনের কাজ ইজ ইকুয়াল টু এত অংশ, এটা কাজের অংশ। তাহলে কি লিখবেন? এই অংশটা করছে কয়দিনে? একদিনে। দুইজন মিলে, ক খ দুইজন মিলে, তাহলে লিখবেন 1/12 অংশ করে একদিনে, হতে এক অংশ করে 12 দিন, অঙ্ক শেষ। ক্লিয়ার? এর বলি করে নেবেন, এবার নিজে সাজায় নেবেন। হ্যাঁ, এবার মুছে দিচ্ছি। এখন দেখেন, এখন যে মেথডটা করাবো সেটা হচ্ছে বেস্ট। এখন যে দুইটা করাবো এই দুইটা বেস্ট। এই দুটোই করার চেষ্টা করুন। যারা প্রথম যে নিয়মটা করালাম একদিনের কাজ বের করে করে, হ্যাঁ, এটা করতে পারেন, সমস্যা নেই। এবার দেখেন, তাহলে ক ও খ সবাই একটু মনোযোগ দিন। এখন যে নিয়মটা করাচ্ছি এই নিয়মটা কিন্তু বড় বড় অঙ্ক সলভ করতে, কোন অঙ্কগুলো বলি আমি, ওই যে কিছু অঙ্ক আসে না যে ক একটি কাজ এতদিনে করলো, করতে পারে, খ এতদিনে করতে পারে, ক খ একত্রে 7 দিন করার পর ক চলে গেল, তারপরে খ এতদিনে কাজটি করলো, এরকম অঙ্ক আসে না, ওইগুলা ক্ষেত্রে এই মেথড, এইটা কিন্তু বেস্ট, আপনাকে মানে সবচেয়ে বেশি হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, আচ্ছা এই সাইডে আমি লিখে রাখছি ক 20 দিনে কাজটা করে আর খ কয় দিনে? 30 দিনে। এখন খ মানে একা কাজটা, ক একা কাজটা 20 দিনে করতে পারে, খ একা কাজটা 30 দিনে করতে পারে। এখন দুইজন একত্রে যদি কাজ করা শুরু করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে, তাই না? আমরা ধরে নিব দুইজন মিলে কাজটা x দিনে শেষ করতে পারবে। দুইজন মিলে কাজটা x দিনে শেষ করতে পারবে, x দিনে। তাহলে ধরি বা m দিনে, ধরি দুইজন একত্রে কাজটি m দিনে শেষ করতে পারবে, m দিনে শেষ করতে পারবে। আচ্ছা, দুইজনে একত্রে m দিনে কাজটা শেষ করতে পারবে। এখন সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা একটু তাকান প্লিজ, কাজটা কিন্তু করবে m দিনে। সেই m দিনটা কত আমরা জানি না, ওটা বের করব, ঠিক আছে? আচ্ছা আমাকে বলেন তো, ক যদি 20 দিনে কাজটা করে, ক এর একদিনের কাজ কত? ক এর একদিনের কাজ 1/20। মনোযোগ দেন প্লিজ, একদিনের কাজ 1/20। আচ্ছা বলেন তো, একদিনে যদি 1/20 কাজ করে, তাহলে একদিনে কাজ করে 1/20 অংশ, কিন্তু কাজটা শেষ করছে কতদিন ভরে? m দিন ভরে। তাহলে একদিনে কাজ করে 1/20 অংশ, তাহলে m দিনে কত? m দিনে করবে m ইনটু 1/20, তার মানে এটা গুণ হলো m/20। ব্যাস, তার মানে m দিনে কাজ করবে m/20 অংশ। তার মানে এই ক একদিনে যদি এটা করে, তাহলে একদিনের কাজ ইনটু m দিন ধরে কাজ করছে, তাহলে এটা ক এর মানে ওই কাজটা যেহেতু m দিনে শেষ হয়েছে, তাহলে m দিন ধরে ক কতটুকু কাজ করছে, 1/20 ইনটু m প্লাস খ একদিনে কতটুকু করবে, 1/30 অংশ। আচ্ছা খ কয়দিন ধরে কাজটা করছে? খ তো m দিন ধরে কাজ করছে, দুজন মিলে একসাথে করছে না? তাহলে একদিনের কাজ 1/30 হলে m দিনে কাজ করছে 1/30 ইনটু m। আচ্ছা এই যে ক এর m দিনের কাজ, খ এর m দিনের কাজ, এই দুটো যোগ করলাম, এই দুইজন মিলে কি কাজটা কমপ্লিট করে নাই? কাজটা কমপ্লিট করছে। টোটাল কাজ কত? 1। তাহলে এই দুইজনের টোটাল কাজ ইজ ইকুয়াল টু 1 হবে। ক্লিয়ার? এই হলো কাহিনী, একদম সিম্পল। 1/20 প্লাস 1/30 সবাইকে m দিয়ে গুণ করব, কেন? কারণ কাজটা m দিন ধরে চলছে। এই জিনিসটা কিন্তু পরে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার লসাগু করেন। লসাগু হচ্ছে 60, তাহলে এখানে হচ্ছে 3 আর m গুণ হলে থ্রাইস m প্লাস এটা হচ্ছে 2 টুয়াইস m ইজ ইকুয়াল টু 1। আচ্ছা তাহলে উপর হচ্ছে 5m ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু 1। এই 5 দিয়ে 60 কে কাটলে 12, এই m বাই 12 ইজ ইকুয়াল টু 1। তাহলে m ইজ ইকুয়াল টু কত? 12 দিন। এই যে m ইজ ইকুয়াল টু কি বের হচ্ছে? 12। দেখেন m ই কিন্তু ধরছিলাম যে দুইজন মিলে একত্রে m দিনে কাজটা শেষ করছে, তাহলে m এর মান 12 বের হচ্ছে, মানে হচ্ছে দুইজনে মিলে একত্রে 12 দিনে কাজটা শেষ করছে। আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলবেন এবার। ক্লিয়ার? এই জায়গাটা বুঝতে হবে। এই যে আমরা একবার একটা ইকুয়েশন সাজাচ্ছি, আমরা এত কিছু লিখবো না, আমরা এই লাইনটা সরাসরি লিখবো। এখন থেকে এই লাইনটাও ইজ ইকুয়াল টু 1 দিছি। 1 দেওয়ার কারণ কি? যেহেতু পুরো কাজটা দুজন মিলে পুরো কাজটা করছে, আর পুরো কাজকে কি বলে? এক অংশ বলে। এই জন্য বলছি দুইজনের কাজ ইজ ইকুয়াল টু 1। যদি তিনজন কাজ করতো তাহলে তিনজনের কাজ ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছেন। এটা কিন্তু বেস্ট মেথড,
কিছুক্ষণ পরে বা মানে কালকে যে অঙ্কগুলো করবো সে কালকে মানে নেক্সট দিনে যে অঙ্ক করাবো সেটা তো কালকেই, তখন আপনারা বুঝতে পারবেন এই মেথডের মানে মানে মাহাত্ম্য আপনারা তখন বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদিনের কাজ কিন্তু কাজটা এম দিন ধরে করছে, তাহলে একদিনের কাজকে যতদিন ধরে কাজ করছে তত দিয়ে গুণ করলে এম দিনের কাজ, তাহলে একদিনের কাজকে এম দিয়ে গুণ করলাম, এম দিনের কাজ যোগফল ইকুয়াল টু 1। কেন? কারণ পুরো কাজটা দুজন মিলে কমপ্লিট করছে। এখান থেকে এম এর যে মান বের করবো, হ্যাঁ হলো, এই এমটা ওই পাশে নিয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওটা করলে হবে। আচ্ছা, এখন যে মেথডটা করাবো এমসিকিউ এর জন্য এইটাই বেস্ট এখন যেটা করাবো, কারণ এগুলো সবগুলো অঙ্কই হবে এটা দিয়ে। ঠিক আছে? প্লিজ সবাই একটু মনোযোগ দিবেন। এখন মনোযোগ দিবেন। অনেকের এটা ঝামেলা মনে হতে পারে, কিন্তু ঝামেলা মনে হলেও এখনকার মেথডটাই আপনি অ্যাকসেপ্ট করবেন এমসিকিউ এর জন্য। সব টাইপের অঙ্ক হবে, যে শর্টকাটে তো ভাই সব অঙ্ক হয় না। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, আমরা ধরে নিব এই যে কাজটা দেখেন ক ক কাজটা কত দিনে করে? 20 ডেজ। আচ্ছা, খ কাজটা করে 30 ডেজ। এখন যেটা এটা কিন্তু একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনার খুবই কাজে দিবে এটা। আচ্ছা, এখন দেখেন আমরা ধরে নিচ্ছি এরা যে কাজটা করছে সেই কাজটা কি কাজ? আমরা বললাম একটু আগে যে জমি চাষ করছে। হ্যাঁ হ্যাঁ, বেস্ট মেথড দিয়ে ওটা রিটেনও করা যাবে বলেই আপনাকে বলছি যে ওটা রিটেনও করা যাবে। খালি লিখবেন ধরি তারা দুইজন মিলে কাজটা এম দিনে শেষ করেছিল। ঠিক আছে? এইবার প্রশ্ন মতে লিখে ওই যে লাইন লিখলাম না, ইজ ইকুয়াল টু 1, হয়ে গেছে, শেষ। আর কিছু লেখা লাগবে না। দেখেন আমি একটু বড় অনেক কিছু অঙ্ক করাবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন তারা যে কাজটা করছে সেই কাজটা কি কাজ? তারা যে কাজটা করছে সেটা কি কাজ? সেটা ধান কাটা কাজ, সেটা ধান কাটা কাজ হতে পারে, সেটা গম কাটা কাজ হতে পারে, পেঁয়াজ তোলা কাজ হতে পারে, পাট কাটা কাজ হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা ধরে নিব সেই কাজটা হলো ইট বানানো কাজ, ইট। ঠিক আছে? আমি বোঝানোর জন্য বলছি, কিন্তু নট নেসেসারি ইট বানাতেই হবে। আমরা ধরে নিচ্ছি সেই কাজটা হচ্ছে ইট বানানো কাজ। কি বানানো কাজ? ইট বানানো কাজ। তারা দুজন ইট বানাচ্ছে। আচ্ছা, তারা কতগুলা ইট বানাচ্ছে? তারা যে মানে তারা কতগুলা মোট ইট বানাবে সেটা আমরা বের করবো। সেইটা কি? কতগুলা ইট বানাবে সেটা কি? সেটা হলো এখানে যে কয়ের কাজ, গয়ের কাজ, এখানে যে সংখ্যাগুলো দেয়া থাকবে না, এই সংখ্যাগুলোর এলসিএম, লসাগু ধরে নিব। তার মানে এই না আপনি ধরে নিতে পারেন যে দুইজন মিলে তারা 100 খান ইট বানাবে, ধরে নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু তাহলে ফ্র্যাকশন আসবে। কিন্তু আমরা যদি এই দুইজনের লসাগু নেই তাহলে ফ্র্যাকশন আসবে না। অনেকের কঠিন মনে হতে পারে, কিন্তু ভাই চর্চা করলে এটাই আপনার কাছে ভালো লাগবে, আমি বলছি। আচ্ছা, তাহলে এই যে 20 দিনে ক করতে পারে, খ 30 দিনে করতে পারে। এরা দুইজন মিলে ইট বানাচ্ছে। কতগুলা ইট বানাবে এরা? এই 30 আর 20 লসাগু, এত সংখ্যক ইট বানাবে। তাই এদের লসাগু এলসিএম, এলসিএম আর লিস্ট ফর্ম মাল্টিপল। হ্যাঁ, এলসিএম ইজ ইকুয়াল টু 60। এই যে 30 আর 20 লসাগু 60। প্রথম কাজ হলো ভাই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ক খ গ ঘ ম চ ছ জ ঝ যাই হোক, হ্যাঁ, এদের লসাগু প্রথমে। তার মানে এই এলসিএম যেটা এত খান ইট বানাবে, এই 60 খানা ইট বানাবে ক খ মিলে, কয়দিন লাগবে সেটাই বের করতে বলছে। ঠিক আছে? তাইলে 60 খানা ইট বানানো কাজ করছে। একটা অঙ্ক ভালো করে বোঝেন, দেখেন কি হয়। ইট বানানোর কাজ করছে। আচ্ছা, 60 খানা ইট বানানোর কাজ করছে, মনোযোগ দিবেন প্লিজ। এখন আমি ধরে নিব যে ক একা কাজটা করে, এই ক একা 60 খান ইট বানাবে, খও কিন্তু একা 60 খান ইট বানাবে। এবার দুইজন মিলে একসাথে বানাতে শুরু করলে কয়দিন লাগবে এটা বের করতে বলছে। জি, এবার আমাকে বলেন তো কত ক পুরো কাজটা মানে কিন্তু 60 খান ইট বানানোর কাজ। তাহলে ক পুরো কাজটা করবে কয়দিনে? 20 দিনে। পুরো কাজটা মানে 60 খান ইট বানাবে, তার মানে ক এই 60 খান ইট বানাবে কয়দিন ধরে? একা যদি কাজ করে 20 দিন। তাহলে ক একদিনে কয়খান ইট বানাবে? ক একদিনে কয়খান ইট বানাবে? মনোযোগ দেন প্লিজ। টোটাল ইট হলো 60 খান। এদিকে তাকান প্লিজ। এই যে এখানে হচ্ছে টোটাল ইট 60 খান। এই 60 খান ইট মানে পুরো কাজ। এটা ক একা কয় দিনে করে? 20 দিনে। তাহলে টোটাল ইট হলো 60 খান। এটাকে যদি আমি যে কয়দিন লাগছে সেই 20 দিয়ে ভাগ করি, তাহলে একদিনে ক 3 খানা ইট বানাবে। ক একদিনে কয়খানা ইট বানাবে কিভাবে পাবো? টোটাল ইট কে ক যে কয়দিন ধরে কাজ করতে পারে, একা কাজ করলে যে কয়দিনে শেষ হয় সেটা দিয়ে ভাগ করলে 3 খানা ইট। এমনি ভাই 3 20 60 রে ভাই, কিভাবে পাচ্ছি? ভাগ দিয়ে। তাহলে 3 খানা ইট। তাহলে ক একদিনে বানায় 3 খানা ইট। এখন খ যদি এই 60 খানা ইট একা বানাতে বসে তাহলে কয়দিন লাগবে?
তাহলে ক্ষয়ের লাগবে টোটাল ইট হলো 60 খান। ধরে নিচ্ছি যে ওরা একা একা কাজ করলে কি ঘটনা ঘটতো সেটা ধরছে। তাহলে টোটাল ইট 60 খান। তাহলে খ কাজ করছে কয় দিনে? 30 দিন। এই 60 খান ইট টোটাল কাজ খ একা করতে পারে 60 দিনে, সরি 30 দিনে, মানে 60 খানা ইট বানাতে পারে 30 দিনে। তাহলে এক দিনে কয়খান ইট বানায়? একদিনের কাজ কেন বের করছি? কারণ আমাদের একদিনের কাজ, ওই সব জায়গায় কিন্তু কনসেপ্ট একদিনের কাজ। দেখেন কয়ের একদিনের কাজ মানে 3 খান ইট বানায়। তাহলে খ টোটাল ইট 60 খান। তাহলে 30 দিনে যদি আমি এই টোটাল কাজটা করে মানে 60 খানা ইট বানাই, তাহলে একদিনে কয়খান বানাবে? টোটাল ইট কি আমি 30 দিয়ে ভাগ করব, দিন হলো 30, তাহলে 2 খানা। ঠিক আছে, এইবার বলেন তাহলে ক একদিনে বানায় 3 খান, খ একদিনে বানায় 2 খান। তাহলে ক প্লাস খ একদিনে ইট বানায় একদিন। এবার ক আর খ দুইজন একদিনে একসাথে যদি ইট বানাতে বসে, ক একদিনে বানায় 3 খান, খ একদিনে বানায় 2 খান, ইট বানাবে ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 5 খানা। ঠিক আছে, কয়খান ইট বানাবে? 5 খানা। আচ্ছা, তার মানে ক খ একদিনে যদি 5 খানা বানায়, হ্যাঁ, কিন্তু ক খ এর পুরো কাজটা করতে হবে। পুরো কাজটা মানে কি? পুরো কাজটা মানে 60 খান ইট বানানো, তাই না? তাহলে পুরো কাজটা মানে হচ্ছে 60 খান ইট বানানো। তাহলে ক খ দুইজনকে একসাথে লাগাই দিচ্ছি, ওরা তো একসাথে দুইজন মিলে 5 খান ইট বানায়, একদিনে 5 খান বানায়। কিন্তু টোটাল কাজ করতে হবে মানে 60 খান ইট বানাতে হবে। এই যে আমি কিন্তু বলে দিছি টোটাল কাজ মানে 60 খান ইট বানানো। তাহলে বলেন অঙ্কে বলছে যে টোটাল কাজটা করতে কতদিন লাগবে, আর আমি ধরে সেই কাজটা মানে 60 খানা ইট বানানো, তাহলে 60 খানা ইট বানাতে কতদিন লাগবে? তাহলে একদিনে দুইজন মিলে বানায় 5 খান ইট, তাহলে টোটাল ইট হলো ভাই 60 খান, একদিনে বানায় 5 খান। তাহলে টোটাল ইটকে একদিনের ইট দিয়ে ভাগ করলে ভাইয়া কয় দিন লাগছে সেটা বেরোবে। আশা করি বুঝতে পারছেন, বোঝা গেছে বিষয়টা? অনেকের মনে হচ্ছে ভাই এগুলা কি করলেন ভাই, ভাই এটাই সবচেয়ে সহজ মেথড, আপনি 10টা না 15টা অঙ্ক প্র্যাকটিস করেন তো আমি বললাম মুখস্থ হয়ে যাবে। এবং এই মেথড দিয়ে সব হবে, যেগুলো শর্টকাট দিয়ে হবে না। শর্টকাটে এক এক রকম ভাই, এই জন্য আমি বলছি এই মেথড দিয়ে আমি সব করে দিব, একটু ওয়েট করেন শুধু। আচ্ছা, বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখেন, তাহলে আমি প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই যে ক খ গ এর যে একদিনের মানে কাজটা কত দিনে করতে পারে সেটা দেয়া থাকবে, সেইগুলোর লসাগু। আর এই লসাগু যেটা বেরোবে সেটা হলো কি, এতগুলা ইট তারা বানাবে, দুইজন একসাথে কত দিনে বানাবে সেটা বের করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকে একদিনে কয়খান করে ইট বানায় সেটা বের করবো। তাহলে ক একদিনে কয়খান বানায়, এই টোটাল ইটকে ক যে কয়দিন ধরে কাজ করে সেটা দিয়ে ভাগ করলে ক একদিনে 3 খান ইট বানায়। খ একদিনে কয়খান বানায়, টোটাল ইট 60 খান, ওর লাগে আবার 30 দিনে 60 খান বানাতে, ও একা কাজ করলে 30 দিনে 60 খান বানায়। তাহলে একদিনে কয়খান বানায়, এই 60 কে আমি 30 দিয়ে ভাগ করছি, 2 খান বানায়। তাহলে ক একদিনে বানায় 3 খান, খ একদিনে বানায় 2 খান। তাহলে দুইজন মিলে যদি কাজে লেগে যায় তাহলে ক খ মিলে একদিনে বানাবে 3 আর 2 5 খান। তাহলে একদিনে 5 খান বানাচ্ছে, তাহলে টোটাল কাজটা করতে হবে মানে 60 খান ইট বানাতে হবে, কদিন লাগবে? টোটাল ইট 60 খান, একদিনে বানায় 5 খান, তাহলে টোটাল ইট কে একদিনে যতগুলা ইট বানাচ্ছে সেটা দিয়ে ভাগ করলে তো কয়দিন লাগছে সেটা বের হবে। বোঝা গেছে বিষয়টা? আসলে আমি আবার বলছি খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে দেখেন আপনি খালি বোঝেন এই যে কথাগুলো যদি একটা মাথার মধ্যে সেটআপ দিতে পারেন তাহলেই হবে। আচ্ছা, আরো একটা एग्जांपल আমি দিচ্ছি, আরো কয়েকটা एग्जांपल দিতে সমস্যা নেই। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, লসাগু ধরতে হবে, মোট কাজকে লসাগুর পরিমাণ কাজ ধরে নিতে হবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এক্স ও ওয়াই একটি কাজ 6 দিনে এবং 8 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? তার মানে এক্স একটা কাজ করতে পারে 6 দিনে আর ওয়াই একটা কাজ করতে পারে একা একা 8 দিনে। বলছে তারা দুইজন যদি একসাথে কাজ করে তাহলে কয় দিনে কাজটা করতে পারবে? তাহলে দুইজনে একসাথে কাজ করলে কয় দিনে কাজটা করতে পারবে? হ্যাঁ, দেখেন তাহলে দেখেন এক্স গুণফল ভাগ যোগফল, দুইজন হলে গুণফল ভাগ যোগফল ভাই। তাহলে গুণফল ভাগ যোগফল মানে কি, যে টাইম ইজ ইকুয়াল টু গুণফল ভাগ যোগফল, তার মানে যে 6 * 8 ডিভাইড বাই 6 আর 14, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তাহলে 3 আসলে 24/7। তাহলে ভাগ করলে 24 কে 7 দিয়ে ভাগ করেন, 3 সাথে 21 থাকলো 3, তাহলে 3 পূর্ণ এই 3টার উপরে এই 27 দিন যেতে, এই যে এতদিন। এটা হলো শর্টকাট, কিন্তু শর্টকাটটাই দুইজনের কাজ আসলে পারে। হ্যাঁ, 1/20 1/30 ওটা সহজ, ঠিক আছে, কিছু কিছু জায়গায় একটু ঝামেলা হবে বলে আমি বলছি যে একটু অ্যাভয়েড করেন, বা এটা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এতদিন, কিন্তু এটা আমরা ইট বানানোর কাজ ধরে কিভাবে করবো দেখেন। তাহলে এক্স করে কত দিনে, এক্স কাজটা করে 6 দিনে,
6 ডে, হ্যাঁ। ওয়াই কাজটা করে কয় দিনে? 8 দিনে। আচ্ছা, এই দুইটা লসাগু কত? এলসিএম হচ্ছে কত? 6 আর 8, 8 দুগুণে 16 হয় না, 3 আসে 24। আচ্ছা 24, এলসিএম 24, তার মানে 24টা ইট। তার মানে ওরা দুজন 24টা ইট বানাবে। আচ্ছা, তাইলে দেখেন, তাহলে এক্স, এখন এক্স একদিনে কয়টা বানাবে সেটা বের করবো। তাহলে টোটাল ইট 24টা। তাহলে তো ওই এই টোটাল ইট মানে 24টা ইট বানাতে, মানে টোটাল কাজ করা মানে 24টা ইট বানানো। তাহলে 24টা ইট বানাতে এক্স এর কয়দিন লাগে? 6 দিন। তাহলে একদিনে কয়টা বানাবে? 24টা ইটকে 6 দিন দিয়ে ভাগ করলে একদিনে বানাবে 4টা ইট। ঠিক আছে? আচ্ছা, ওয়াই কি করবে? টোটাল ইট হচ্ছে, ওয়াই যদি একা কাজ করে, আমি আবার বলছি এখানে কিন্তু বের করছি একা একা কাজ করলে কি ঘটনা ঘটতো, হ্যাঁ। টোটাল ইট 24টা, ওর লাগে কয়দিন? 8 দিন। তাহলে 8 দিয়ে ভাগ করলে একদিনে বানাবে 3টা ইট। এবার এক্স আর ওয়াই দুইজনকে একসাথে লাগাই দিচ্ছি। তাহলে কি করবে? ও বানায় একদিনে 4টা, ও বানায় একদিনে 3টা। তার মানে 4 + 3 = 7টি ইট বানাবে। এগুলো বাংলা তো লিখবেন না, বানাবে কয়দিনে? একদিনে। তাহলে একদিনে দুইজনে কাজ কাজ করলে 7টা ইট বানায়। টোটাল ইট বানাতে হবে তো ভাই 24টা, মানে পুরো কাজটা মানে 24টা ইট বানানো। তাহলে একদিনে যদি 7টা ইট বানায়, তাহলে 24টা ইট বানাতে কয়দিন লাগবে? তাহলে টোটাল ইট হলো 24টা, আর প্রতিদিন বানায় 7টা। তাহলে টোটাল ইটকে একদিনে যতটা বানায় তত দিয়ে ভাগ করা মানে দিন বের হয়। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ওকে, মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, 6 আর 8 লসাগু হচ্ছে 24। ক্লাস দেখলে বুঝে যাবেন। আচ্ছা, এবার আমি 3 নাম্বার, এটা এই টাইম এন্ড ওয়ার্কের 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, আচ্ছা এবার দেখেন, বুঝতে পারবেন। ক যে কাজ 12 দিনে করতে পারে, খ সেই কাজ 15 দিনে করতে পারে, গ সেই কাজ 20 দিনে করতে পারে, ওরা তিনজন একসাথে কাজ করলে কয়দিন লাগবে? আচ্ছা, এবার আপনার গুণফল বা যোগফল নিয়ম খাটবে না, ওটা শুধু দুইজনের জন্য। ঠিক আছে? তাহলে এখন কি করব? এখন আমরা যেটা করতে পারি, দেখেন একটু তাকান। ক এর একদিনের কাজ কত? 1/12। ক এর একদিনের কাজ কেন? কারণ ক কাজটা 12 দিনে করতে পারে, খ 15 দিনে, গ কত দিনে করতে পারে? গ করতে পারে 20 দিনে। আচ্ছা, তাহলে ক এর একদিনের কাজ 1/12, খ এর একদিনের কাজ 1/15, গ এর একদিনের কাজ 1/20। তাহলে এই যে তিনজনের একদিনের কাজ যোগ করলাম, তাহলে লসাগু কত? 60। 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে 4 আর 5 9 3 12, 12/60। তাহলে কয়বার? 1/5। তার মানে একদিনের কাজ, ক খ গ এর একদিনের কাজ 1/5। ঠিক আছে? এই একদিনের কাজকে উল্টায় দিলে পারে, এই 5 কে উল্টায় দিলে উত্তর পাবেন 5 দিন। বুঝছেন? একদিনের কাজ বের করে উল্টায় দিতে হবে, তাহলে হয়ে গেল 5 দিন। এক অংশ দিয়ে করা সহজ, সব সময় সহজ না ভাই, এই জন্য তো বলছি। যার কাছে যেটা সহজ লাগে বলবেন, আমি সব নিয়মই করাইছি ভাই, সমস্যা নেই। আচ্ছা, এটা এক্স দিয়ে নিজেরা করবেন। দেখেন, তাহলে এটা কত? ক করে কত দিনে? 12 দিনে। আমি কেন বলছি যে এটা 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 অ্যাপ্লিকেবল সব জায়গায় ভালো হবে, একটু পরেই বুঝবেন, আমার বলতে হবে না আপনাকে। খ কাজটা করে 15 দিনে, গ কাজটা করে 20 দিনে। আচ্ছা, এরা তিনজন মিলে ইট বানাচ্ছে, কে কয়টা ইট বানায় দেখি। তাহলে প্রথম কাজ হচ্ছে এর লসাগু, এলসিএম নেওয়া। এলসিএম কত? 12 15 আর 20 এর লসাগু হচ্ছে 60। তার মানে কি 60টা ইট বানাচ্ছে। এই লসাগু মানে যত লসাগু যত এতটা ইট বানাবে, আচ্ছা, তাহলে ক যদি মানে পুরো কাজটা মানে 60টা ইট বানানো, বুঝা গেছে? পুরো কাজটা মানে কি 60 খানা ইট বানানো। তাহলে ক যদি একাই এই কাজটা করে, মানে 60 খানা ইট বানাতে চায়, তাহলে তার কি ঘটনা ঘটছে? তাহলে ক একদিনে কতটা ইট বানাবে? টোটাল ইট হলো 60টা, আর ক এই পুরো কাজটা মানে 60টা ইট বানানোর কাজ করে 12 দিনে। টোটাল ইট 60, তাহলে মোট মোট ওর 12 দিন লাগে। তাহলে টোটাল ইটকে যতদিন লাগে সেটা দিয়ে ভাগ করলে ও প্রতিদিন 5টা ইট বানায়, 5খানা ইট বানায়। ও প্রতিদিন 5খানা ইট বানায়। এইসব তো লিখতে হবে না, মানে মাথায় সেট আপ থাকতে হবে। তাহলে খ প্রতিদিন কয়টা ইট বানায়? টোটাল ইট 60 খান, ওর লাগে কয়দিন? 15 দিন। তাহলে 15 দিন দিয়ে ভাগ করলে 4খানা ইট বানায়। গ প্রতি একা একা কাজ করলে, গ যদি একা কাজ করে তাহলে কয়টা ইট বানাবে? প্রতিদিন কয়টা? তাহলে 60 খানা ইটকে 20 দিয়ে ভাগ করলে 3খানা ইট। এবার তাকান, তাহলে ক প্রতিদিন একা কাজ করলে একদিনে 5খানা বানায়, খ একদিনে বানায় 4 খান, গ একদিনে বানায় 3 খান। তিনজনের একদিনের কাজ হয়ে গেছে। এবার আসলে তো ক খ গ তিনজনের একসাথে কাজটা লেগে গেছে, তাই না?
তাহলে ক খ গ একদিনে কয়টা ইট বানাবে? কয়টা? এই যে 5 4, এই যে 5 যোগ ওরা তিনজন একসাথে লেগে গেছে, তাহলে ক বানায় 5 খান, ও বানায় 4 খান, ও বানায় 3 খান, তাহলে 5 আর 4 9 আর 3 12, তাহলে 12 খানা ইট বানাবে। তাহলে ক খ গ একদিনে বানায় 12 খানা। তাহলে তিনজন মিলে টোটাল কাজটা করবে, টোটাল কাজটা করা মানে কিন্তু 60 খানা ইট বানানোর কাজ। তাহলে এই 60 খানা ইট বানাতে কতদিন লাগবে? তাহলে তিনজন মিলে একদিনে বানাচ্ছে 12 খানা ইট, তাহলে পুরো কাজটা করতে মানে 60 খানা ইট বানাতে কয় দিন লাগবে সেটা চাইছে। তাহলে টোটাল ইট হলো 60 খান, মানে লাস্টে এই লসাগুকে এই যোগফল দিয়ে ভাগ করতে হবে। টোটাল ইট 60 খান, একদিনে বানায় 12 খান, তাহলে টোটাল ইট একদিনের ইট 12 খান দিয়ে ভাগ করলে এই যে মোট 5 দিন লাগছে। ক্লিয়ার বিষয়টা? 5 দিন লাগছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তাহলে মুছে দিচ্ছি। এবার পরবর্তী প্রশ্ন যাব। আচ্ছা, আর মূল নিয়ম তো আপনারা বুঝতেই পারছেন কি বলেছি, ওই একই নিয়মে করবেন। এবার পরবর্তী প্রশ্ন দেখেন। 74 নাম্বার বলছে ক খ একটি কাজ একত্রে 10 দিনে করতে পারে। আচ্ছা, এবার কিন্তু দেখেন ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে, তার মানে 10 দিন কিন্তু দুইজন মিলে একত্রে যে কাজটা করে, তার মানে এখানে ক প্লাস খ এই দুইজন মিলে 10 দিনে করে কাজটা। ক প্লাস খ দুই একত্রে কাজটা করলে 10 দিন লাগে। আচ্ছা, 10 দিনে করতে পারে। খ একা 14 দিনে কাজটি শেষ করতে পারে, তবে ওই কাজটা যদি খ একা করে তাহলে 14 দিন লাগে, তার মানে খ একা লাগছে কতদিন? 14 দিন। আচ্ছা, বলছে ক একা কয় দিনে কাজটি শেষ করতে পারবে, তার মানে ক কাজটা কয় দিনে করতে পারে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে শর্টকাট কি ছিল? শর্টকাট হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু গুণফল ভাগ যোগফল, মনে আছে? গুণফল ভাগ যোগফল। অনেকে আবার এটা করে, মানে ক কাজটা করতে পারে গুণফল ভাগ বিয়োগফল, দরকার নেই। দেখেন কিভাবে। আচ্ছা, এবার আবার একটু ডিফারেন্ট হয় তো। তাহলে টোটাল টাইম এবার দেওয়া আছে 10 দিন, তাহলে টোটাল টাইম হচ্ছে 10, আর গুণফল কি ছিল? এই যে ক একদিনে যে কাজটা করতে পারে, ক কয় দিনে করে আমরা জানি না, ধরে নিলাম ক এই কাজটা x দিনে করতে পারে, আর খ করে কয় দিনে? 14 দিনে, আর দুইজন মিলে করে 10 দিনে। তাহলে এই টোটাল টাইম হচ্ছে দুইজন মিলে 10 দিন, আর এখানে গুণফল হচ্ছে যে ক আর খ এর দিনের গুণফল, তাহলে ক করে ধরে নিছি x দিনে, আর খ করে 14 দিনে, আর যোগফল নিচে তাহলে এই যে 14 প্লাস x। ঠিক আছে, আড়াআড়ি গুণ করে দেন, তাহলে এটা 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, তাহলে উপরে থাকছে কত? 7x। এই যেখানে 7x আর এটা দিয়ে গুণ করে দিলে 5 14 তে 70 প্লাস কত? 5x। এবার এটা এখানে আসলে পারে, তাহলে 7x থেকে 5x গেলে এই যে তাহলে 2x = 70, তাহলে x = এই 2 দিয়ে ভাগ করলে 35, তাহলে x এর মান 35, আর x ই ধরছিলাম যে ক একা কত দিনে করতে পারে, তার মানে কত দিনে? 35 দিনে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার দেখেন মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন ক আর খ দুইজন একসাথে যদি করে 10 দিনে কাজটা করতে পারে, তাহলে ক ও খ এর একদিনের কাজ কত? এই যে যেহেতু দুইজন মিলে 10 দিনে করে, তাহলে ক ও খ এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/10। ঠিক আছে, সোজা কথা দিনকে 1 দিয়ে ভাগ করা মানে একদিনের কাজ পাওয়া, বলছি কিন্তু প্রথমেই। আচ্ছা, ক ও খ এর একদিনের কাজ হচ্ছে 1/10। আচ্ছা, খ এর একদিনের কাজ কত? খ এর একদিনের কাজ, ও যেহেতু 14 দিনে করে তাহলে 1/14। এবার তাকান, এর মধ্যে কার কার কাজ আছে? এর মধ্যে ক এর একদিনের কাজ আছে, খ এর একদিনের কাজ আছে, কারণ দুইজন একসাথে করছে, আর এটার মধ্যে শুধু খ এর একদিনের কাজ আছে। তাহলে এই এর মধ্যে ক খ এর দুইজনের কাজ, আর এখানে আছে কি? খ এর একদিনের কাজ। তাহলে এখান থেকে মনোযোগ দেন, এই জায়গা থেকে যদি আমি এই খ এর একদিনের কাজ বাদ দিই তাহলে ক এর একদিনের কাজ বেরোবে। এটা হল ক এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/10 হচ্ছে দুইজনের একদিনের কাজ, সেখান থেকে খ এর একদিনের কাজ বাদ দিলাম, তাহলে তো ক এর একদিনের কাজ বেরোবে। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 70, তাহলে এখানে 7 মাইনাস 5, তাহলে 2/70 মানে 1/35। তাহলে এটা কার কাজ বেরোচ্ছে? ক এর একদিনের কাজ 1/35, তার মানে এত অংশ। তার মানে ক যদি একা একদিনে করে, মানে একা একদিনে কতটুকু করে? 1/35। তাহলে একা একা পুরো কাজ করলে কতদিন লাগবে, তাই না? তাহলে আমি কি বলবো? 1/35 অংশ করে একদিনে, অংশ করে ইজ ইকুয়াল টু একদিনে, অর্থাৎ পুরো অংশ এক অংশ করে উল্টাই দিবেন, তাহলে কত দিনে?
35 দিন, ব্যাস হয়ে গেল। একদিনের কাজ, কারো একদিনের কাজ পাইলে সেটাকে উল্টা দিলেই পুরো কাজ কতদিন লাগছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝছেন। এবার ইট বানায় দেখি কি অবস্থা। দেখেন মনোযোগ দিয়ে, ইট বানানো মানে সব একই প্রসেস। দেখেন ক খ দুইজন মিলে করে 10 দিনে, খ একা করে 14 দিনে, ক কত দিনে করে এটা বের করতে বলছে। ওকে, তাহলে এই দুইটা সংখ্যার লসাগু আগে নিতে হবে। 10 আর 14 এর লসাগু এলসিএম কত? 70। তার মানে 70 খানা ইট বানাবে। আচ্ছা, 70 খানা ইট বানাবে। ঠিক আছে, এবার তাকান, টোটাল ইট 70 খানা। এবার তাকান প্লিজ, ক খ দুইজন মিলে এই টোটাল কাজ করবে, মানে 70 খানা ইট বানাবে, তাই তো? কয়দিনে? ক খ দুইজন মিলে টোটাল কাজ করে 10 দিনে, আর টোটাল কাজকে আমরা কি বলছি? 70 খানা ইট। তাহলে তাকান, এই ক আর খ দুইজন মিলে একদিনে কয়খানা ইট বানায়? টোটাল ইট যদি 70 খান হয়, আর এই টোটাল কাজটা মানে 70 খানা ইট বানানো যদি 10 দিন লাগে, তাহলে টোটাল ইট 70 কে 10 দিন দিয়ে ভাগ করলে প্রতিদিন 7 খানা ইট বানায় ক খ দুইজন মিলে। ক খ দুইজন মিলে 7 খানা ইট বানায় প্রতিদিন। এই প্রসেসটা সেম। তাহলে খ প্রতিদিন কয়খানা ইট বানায়? টোটাল ইট 70 খান, আর খ প্রতিদিন কয়দিন লাগায় এই কাজটা করতে? 14 দিন। তাহলে 70 খান ইট বানাতে 14 দিন লাগালে একদিনে কয়খান ইট বানাবে? টোটাল ইটকে 14 দিয়ে ভাগ করলে 5 14 তে 70। ঠিক আছে, তার মানে ক খ দুইজন মিলে একদিনে বানায় 7 খান ইট, খ একা একদিনে বানায় 5 খান ইট। এবার তাকান তো, তাহলে এই 7 খানের মধ্যে এই 7 খান ক আর খ দুইজন মিলে একদিনে বানাচ্ছে 7 খান, খ একা যদি বানায় 5 খান, তাহলে আমাকে বলেন তো ক একদিনে কয় খান বানায়? এই যে 7 খান, এই 7 খান থেকে এই খয়ের 5 খান বাদ দিলে কয় খান? 2 খানা। তার মানে ক একদিনে বানায় 2 খানা। কি করে পেলেন? এই যে ক খ দুইজনে একসাথে বানাচ্ছে 7 খান, তাহলে এই 7 খান থেকে খ যেহেতু 5 খান বানায় একদিনে, তাহলে 7 খান থেকে 5 খান বানালে এই 2 খান কে বানাচ্ছে? ক। তাহলে ক একদিনে বানায় হচ্ছে 2 খান ইট। এখন এই পুরো কাজটা যদি ক কে একাকে করতে দেওয়া হয়, পুরো কাজটা মানে কিন্তু এই 70 খান ইট বানানো, তাহলে 70 খান ইট বানাতে কতদিন লাগবে? ভাইরে, ও তো প্রতিদিন 2 খান করে বানায়, তাহলে টোটাল ইট 70 খান একদিনে বানায় 2 খান, 2 দিয়ে ভাগ করলে 35 দিন সময় লেগে যাবে, 35 দিন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। জি, একদম সিম্পল। শুনুন, এই প্রসেসটা হচ্ছে বেস্ট, কারণ একই ভাবে সব করা যাবে। এই যে ক খ গ যাই বলুক, হ্যাঁ, এমসিকিউ এর জন্য এটা বেস্ট। আবার ওই যে আগের যেটা করলেন ওটাও করতে পারেন, শুনুন, সমস্যা নেই, মনে থাকলে ভালো। আচ্ছা, বুঝে দিচ্ছি। আর একটা অঙ্ক করাবো, আর একটা অঙ্ক করাই আজকের মতো বিদায় নিব। আপনারা এই প্রসেসটা অবশ্যই ভালো, কালকে ক্লাস আছে, আবার কালকে ক্লাস নিব, কারণ আমি বাইরে থাকবো বলছে, একটা দিন ওই এক্সট্রা ক্লাসটা নিয়ে টাইমটা ম্যানেজ করে দিব। ঠিক আছে, দেখেন দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একই কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একই কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, এটা শর্টকাট দিয়ে করতে পারেন। আচ্ছা, দুইজন, প্রথম ব্যক্তি, এটা ফার্স্ট, তাহলে প্রথম ব্যক্তি, এই যে ফার্স্ট প্রথম ব্যক্তি কয় দিনে করতে পারে? 8 দিনে, 8 দিন লাগায়। দ্বিতীয় ব্যক্তি কয় দিনে করতে পারে? সেকেন্ড, কয় দিনে? 12 দিনে। দুই ব্যক্তি, সরি দুই ব্যক্তি একসাথে, তাহলে ব্যক্তি দুইটাকে বলা নাই, হ্যাঁ, তাহলে আমরা ধরলাম ফার্স্ট প্লাস সেকেন্ড। ফার্স্ট প্লাস সেকেন্ড দুইজনে একসাথে কাজটা করে 8 দিনে, দ্বিতীয় ব্যক্তি একা কাজটা করে হচ্ছে 12 দিনে। প্রথম ব্যক্তি, ফার্স্ট, প্রথম ব্যক্তি একা কাজটা করে 12 দিনে বলছে, তাহলে সেকেন্ড ব্যক্তি একা কত দিনে করবে? তাহলে প্রথমে নিব কি, এই দুইটা সংখ্যার লসাগু, প্রথমে এলসিএম। তাহলে 8 আর 12 এর লসাগু বুঝতেই পারছেন, 12 দুগুণ 24। তার মানে এখানে কাজটা কি? 24 খানা ইট বানানোর কাজ। এখানে লেখার দরকার আছে যে 24 খানা ইট বানাবে, 24 খানা ইট বানাবে। আচ্ছা, বানাবে, তো 24 খানা ইট বানাবে, ওকে ফাইন। এবার তাকান, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড এই দুইজন একসাথে কাজটা করতে পারে 8 দিনে, তার মানে এই 24 খানা ইট বানানোর কাজটা এরা দুইজন করতে পারে 8 দিনে। তাহলে টোটাল ইট 24 খান, এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিদিন 3 খানা ইট বানায় কারা? এই যে 1 প্লাস 2, এই দুইজন মিলে প্রতিদিন 3 খান বানায়। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড লোক একদিনে মানে টোটাল কাজটা করে কত দিনে? 12 দিনে, মানে এই 24 খান ইট বানানোর কাজ করে 12 দিনে। তাহলে
এই সেকেন্ড দ্বিতীয় লোক, এই 2 দ্বারা দ্বিতীয়, হ্যাঁ সেকেন্ড লোক টোটাল ইট 24 খান, তাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি মানে একদিনে কয়খান বানায়? 2 খানা। তাহলে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি দুইজন মিলে একদিনে বানায় 3 খান, আর দ্বিতীয় ব্যক্তি বানায় 2 খান। তাহলে এই প্রথম ব্যক্তি কয়খান বানায়? এই 3 খান। এখানে এই 3 খান থেকে যদি 2 খান বাদ দেই তাহলে প্রথম ব্যক্তি মানে ফার্স্ট ব্যক্তি একদিনে কয়খান বানায়? এই 3 খান থেকে এই 2 খান বাদ দেন, 1 খানা ইট বানায়। বুঝতে পারছেন? 1 খানা ইট বানায় প্রতিদিন, মানে 1 খান। এখন এই ফার্স্ট ব্যক্তি যদি একাই কাজটা করে মানে পুরো কাজটা মানে 24 খান ইট বানানোর কাজটা করে তাহলে কয়দিন লাগবে? টোটাল ইট ভাই 24টা, আর প্রতিদিন বানাচ্ছে 1 খান, তাহলে প্রতিদিন যতখান বানায় তত দিয়ে ভাগ করলে কয়দিন লাগছে সেটা বের হবে? 24 দিন। বুঝা গেছে সেটা? ভেরি ইজি, খুবই ইজি একদম, বুঝতে পারলে? হ্যাঁ ওকে, আশা করি বুঝছেন, ক্লিয়ার? আচ্ছা, আর একটা এই এক টাইপের অঙ্ক আছে, এটা করলে শেষ হয়। হ্যাঁ এজন্য শেষ করে দিব। এই টাইপের অঙ্ক ধরে শেষ হয়, আশা করি বুঝছেন। এখন আপনারা যে যেভাবে পারেন করবেন, আমি তো অনেকগুলো মেথড করে দিলাম, আপনার যেটা ভালো মনে হয় করবেন। আচ্ছা এবার দেখেন কি বলছে এখানে আসছে, ক খ গ একটি কাজ একত্রে 3 দিনে শেষ করতে পারে। তাহলে ক খ গ 3 জন মিলে, তার মানে ক প্লাস খ প্লাস গ এরা একটা কাজ 3 জন মিলে 3 দিনে করে, 3 ডেজ, 3 দিন লাগে। আচ্ছা 3 দিন যদি লাগে, আচ্ছা এবার বলছে ক একাকি 15 দিনে, তাহলে ক করতে পারে 15 দিনে। আচ্ছা খ একাকি 6 দিনে, তার মানে খ না গ, খ খ, তাহলে খ এই কাজটা করতে পারে 6 দিনে। আচ্ছা এবার হচ্ছে গ একাকি কত দিনে করতে পারে? ওকে ফাইন। তাহলে এবার আমি চিন্তা করছি এটা কয়খানি বানাবে, এই যে এইগুলো লসাগু, প্রথম কাজ হলো এদের লসাগু বের করা, এদের কিন্তু ক খ গ এর দিনের লসাগু। হ্যাঁ ছেড়ে দিচ্ছি ভাই, ছেড়ে দিচ্ছি। আচ্ছা তাহলে 3 15 আর 6 এর লসাগু কত? আচ্ছা 15 হচ্ছে না, 15 2 30, হ্যাঁ হচ্ছে 30, তাহলে এলসিএম কত? 30, লসাগু 30। ওকে আচ্ছা তার মানে 30 খানা ইট, এই যে এতখানা ইট বানাবে, হ্যাঁ এইসব লিখবেন না তো ভাই, মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, ওটা হলো ইটের সংখ্যা। তাই এখন বলেন ক খ গ এই পুরো কাজটা মানে 30 খানা ইট বানানোর কাজ। তাহলে ক খ গ 3 জন যদি একসাথে এই ইট বানানোর কাজ শুরু করে তাহলে লাগবে 30 দিন, 3 দিন, সরি ক খ গ 3 জন মিলে কাজটা করতে পারে 3 দিনে, লেখা আছে দেখেন। তাহলে ক প্লাস খ প্লাস গ এরা যেহেতু পুরো কাজটা মানে 30 খান ইট বানানোর কাজটা 3 দিনে করে, তাহলে একদিনে কয়খান ইট বানায়? টোটাল ইট 30, ওদের লাগে 3 দিন, 3 দিয়ে ভাগ করলে 10 খানা, ওরা 3 জন মিলে 10 খান ইট বানায়। তাহলে ক প্রতিদিন কয়খান বানায়? তাহলে ক টোটাল ইট ভাইয়া 30, ক কাজটা করে 15 দিনে, তাহলে 2 খানা ইট বানায়। আমি কিন্তু বুঝতে পারছেন টোটাল ইটকে ও করে 15 দিনে ভাগ করলে বাদ 2 খানা ইট। খ কাজটা করে 6 দিনে, তাহলে টোটাল ইট হলো 30, তাহলে টোটাল ইট 30, তাহলে ও যেহেতু 6 দিনে কাজটা করে 6 দিয়ে ভাগ করলে তাহলে প্রতিদিন বানায় কয়খান? 5 খানা। প্রতিদিন কয়খান করে বানায় সেটা বের করলাম। এবার তাকান প্লিজ, ক খ গ মিলে একদিনে বানায় 10 খান, খ বানায় 2 খান, এদিকে তাকান, এদিকে তাকান, তাহলে খ বানায় 2 খান একদিনে, ক বানায় 2 খান, ক বানায় 2 খান একদিনে, যে ক বানায় 2 খান একদিনে, খ বানায় একদিনে 5 খান, এদিকে তাকান প্লিজ দেখেন। তাহলে ক বানায় একদিন 2 খান, খ বানায় 5 খান, তাহলে ক খ 2 জন মিলে বানায় 5 আর 2 7 খান, 7 খান, দেখেন বোঝাই যাচ্ছে। তাহলে ক খ গ 3 জন মিলে একদিনে বানায় 10 খান, তার ভিতর ক বানায় 2 খান, তাই না? এই ক খ গ 3 জন মিলে একদিনে বানাচ্ছে 10 খান, তার ভিতর ক বানাচ্ছে একদিনে 2 খান, খ বানায় 5 খান। তাহলে ক যদি 2 খান বানায় আর খ যদি 5 খান বানায়, তাহলে ক খ মিলে বানাইছে 7 খান। তাহলে এই 10 খানের মধ্যে 7 খান আছে ক আর খ এর, তাহলে গ এর কয় খান আছে? 3 খান। বুঝতে পারছেন? তাহলে গ ওই 10 খান থেকে এই যে 5 প্লাস 2 7 খান বাদ দিলে 3 খানা, তার মানে গ একদিনে বানায় 3 খানা। গ একদিনে কয় খানা? 3 খানা। কিন্তু অঙ্কে চাইছে গ পুরো কাজটা কয় দিনে করতে পারে? পুরো কাজ মানে কি বোঝাচ্ছি? পুরো কাজ মানে 30 খান ইট বানানো বোঝাচ্ছি। তাহলে পুরো কাজ মানে 30 খান ইট, তাহলে 30 খান ইট বানায় হচ্ছে, তাহলে গ যদি একাই যদি 30 খান ইট বানানোর কাজ শুরু করে, অঙ্কে এটাই চাইছে যে পুরো কাজটা একা কয় দিনে করতে পারবে, মানে 30 খান ইট বানানোর কাজটা কয় দিনে করতে পারবে। তাহলে ইট হলো 30 খান আর প্রতিদিন গ বানায় 3 খান করে, তাহলে কয়দিন লাগবে এরকম? এই 30 খানকে এই 10 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কয়দিন লাগছে? 10 দিন, তার মানে ওর লাগবে একা 10 দিন। ক্লিয়ার বিষয়টা? জি
খুবই সহজ ভাই, এইটা দিয়ে সব হবে, যত মেথড আসুক একই প্রসেস। যে ক খ গ 3 জনের কাজ চলে এসেছে। আমার কথা কি বুঝছেন? আপনারা কি প্রসেসটা বুঝছেন? আমি এটার উপর কেন বারে বারে জোর দিচ্ছি? আমার তো প্রথমে এটা খারাপ লাগছে যে কি কি প্রসেস, এটা এইভাবে করলে হবে নাকি? পরে দেখেছি না এটা তো ভালো, এটাতে সবগুলো একই প্রসেস, আর ওইগুলা হচ্ছে এক একটা এক এক রকম প্রসেস। ঠিক আছে, তো আজকের মধ্যে এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আমরা আবার একটু পরে ম্যাথ ক্লাস আছে, যাদের ক্লাস আছে তারা ক্লাস শুরু করে দিবেন। তো নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে এসে ক্লাস নিব আবার। আচ্ছা, আল্লাহ হাফেজ।